আসসালামু আলাইকুম। আমাদের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব আমাদের সরল রেখার গত দিন যতটুকু আমরা পড়াইছিলাম তারপরে থেকে। তো সরল রেখার আসলে ধরতে গেলে আমরা তেমন কোনো কিছু শুরু করিনি। আজকে হচ্ছে আমাদের সরল রেখার মেইন জিনিসগুলো আমরা আলোচনা করব। তো শুরু করা যাক। আমরা বেশি কথা না বলে আমরা একটা করে দেখব। তবে তোমাদেরকে বলে রাখি, আমাদের যেহেতু অ্যাডমিশনের লেকচারে আমাদের সরল রেখাটা খুব বেশি গুরুত্বপূর্ণ এবং এই সরল রেখার মধ্যে আমাকে যে কাজটা করতে হয়, ম্যাথগুলো যাতে করে তাড়াতাড়ি মিলানো যায়, ওই কারণে কিছু শর্টকাট আমাকে জেনে রাখতে হয়। ওই কারণে সরল রেখা পড়ার সময় কিছু শর্টকাট না জানলেই নয়। আর তার জন্য তো বুঝতেই পারতেছো আমাদের ক্লাসটা করতেই হয়। ওকে, আমরা শুরু করি। এখানে অনেকগুলো জিনিস আছে তোমরা জানো, অনেকগুলো হচ্ছে জানো না, কিন্তু এখন তোমাকে কোনটা কোন ক্যাটাগরিতে ইউজ করবা, কোন টাইমে ইউজ করবো, সব কিছু মাথায় রেখে আগাইতে হবে। তাহলে আমরা আজকে মেইনলি আলোচনা করব হচ্ছে, যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের অনুপাত নিয়ে। অর্থাৎ কোনো একটা বিন্দুকে কোনো একটা সরল রেখা, সিম্পল খেয়াল করো, আমাদের কোনো একটা সরল রেখা আছে, সেই সরল রেখাটাকে কোনো একটা বিন্দুতে আমার কি করলো, আমাদের কোনো একটা বিন্দুতে বিভক্ত করলো। এখন যে বিন্দুটা তাকে বিভক্ত করলো সেটা সরল রেখার ভিতরেও হইতে পারে, বাইরেও হইতে পারে। যদি ভিতরে হয় তাকে আমরা বলি অন্তর্বিভক্ত, বাইরেও হইলে তাকে আমরা বলি বহির্বিভক্তি। এখন একটু খেয়াল করি, আমরা এখান থেকে জিনিসটা ক্লিয়ার করি। প্রথমত তুমি একটু খেয়াল করে দেখো, আমরা প্রথমত আসি আমাদের প্রথম চিত্রে। আমাদের প্রথম চিত্র কি মিন করে খেয়াল করো। আমার প্রথম চিত্র মিন করে, আমার কাছে দুইটা বিন্দু আছে, একটা হচ্ছে এ বিন্দু আর একটা হচ্ছে বি বিন্দু। এখন একটু খেয়াল করে দেখো, এ এবং বি বিন্দুর সংযোজক সরল রেখা হচ্ছে এটা। এ এবং বি এর সংযোজক সরল রেখা যেটা আছে, সেই সরল রেখাটার ভিতরে কোনো জায়গায়, ভিতরে কোনো একটা জায়গায় কোনো একটা বিন্দু আছে, সি বিন্দু। এ বিন্দুর স্থানাঙ্ক ধরে নিলাম x1 y1, এটাকে আমরা বলতেছি প্রথম বিন্দু। আর বি বিন্দুর স্থানাঙ্ক আমরা বলতেছি দ্বিতীয় বিন্দু। তো আমরা পরস্পর এভাবে বলতে পারি, এটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে দ্বিতীয়। আর এটাই হচ্ছে আমাদের কোন বিন্দু, এটা হচ্ছে বিভক্তকারী বিন্দু। তাহলে প্রথম বিন্দু, দ্বিতীয় বিন্দু আর বিভক্তকারী বিন্দু পাইলাম। এখন এ এবং বি কে সংযুক্ত করে যে সরলরেখা পাইলাম তাকে আমাদের সি বিন্দুটা বিভক্ত করলো। এখন আমরা ধরে নিলাম সি বিন্দুটা কত অনুপাতে বিভক্ত করলো। আমরা ধরে নিলাম যে সি বিন্দু যে অনুপাতে বিভক্ত করছে, অনুপাতটা হচ্ছে m1 অনুপাত m2। এখন আমার কাছে প্রশ্ন হলো, এই m1 অনুপাত m2 বলতে আসলে কি মিন করে? একটু ভালোভাবে মাথায় রাখবা, অনুপাত ধরার নিয়ম হচ্ছে m1:m2। m1 মানে প্রথম অনুপাত, m2 মানে দ্বিতীয় অনুপাত। ভালো করে খেয়াল করো, প্রথম বিন্দু থেকে বিভক্তকারী বিন্দু, এই প্রথম বিন্দু থেকে বিভক্তকারী বিন্দু, এটাকে আমরা বলতেছি প্রথম অনুপাত m1। আর দ্বিতীয় বিন্দু থেকে বিভক্তকারী বিন্দু, এই দ্বিতীয় বিন্দু থেকে বিভক্তকারী বিন্দু, এটাকে আমরা বলতেছি দ্বিতীয় অনুপাত m2। তাহলে দেখো, এই সি বিন্দু যে এ বি কে বিভক্ত করলো, সেই সি বিন্দুটা কিন্তু এ বি এর ভিতরে। ওই কারণে এটাকে আমরা বলি কি, অন্তর্বিভক্তি। এটাকে আমরা কি বলি, অন্তর্বিভক্তি। এবার একটু খেয়াল করো, আবার আগের মতো এ একটা বিন্দু আছে, বি একটা বিন্দু আছে, এ এবং বি এর সংযোগ সরলরেখাটা হচ্ছে এটা। এখন সি বিন্দুটা কিন্তু এ এবং বি এর ভিতরে কোথাও নাই। আমার এ বি এটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে দ্বিতীয় বিন্দু। এ থেকে বি এর দিকে একটা সরলরেখা আঁকলাম, শেষ করা যাবে না, এটাকে আরো বর্ধিত করতে হবে। এই বর্ধিত অংশকে সি বিন্দু আমার বিভক্ত করে x, y বিন্দুতে। কত অনুপাতে বিভক্ত করে? m1 অনুপাত m2। এখন প্রশ্ন হলো অনুপাতটা কোনটা? তোমরা এই জায়গায় ভুল করো। আগের মতো প্রথম অনুপাত দ্বিতীয় অনুপাত। প্রথম অনুপাত মানে হচ্ছে প্রথম বিন্দু থেকে বিভক্তকারী বিন্দু। তাহলে প্রথম বিন্দু হচ্ছে আমার এটা, বিভক্তকারী বিন্দু হচ্ছে এটা। এই প্রথম বিন্দু থেকে বিভক্তকারী বিন্দু, এটাকে আমরা বলতেছি প্রথম অনুপাত m1। আর দ্বিতীয় বিন্দু থেকে বিভক্তকারী বিন্দু, এটাকে আমরা বলতে পারি দ্বিতীয় অনুপাত m2। তাহলে প্রথম বিন্দু থেকে বিভক্তকারী বিন্দু হচ্ছে m1, সেটা হচ্ছে প্রথম বিন্দু থেকে বিভক্তকারী বিন্দু। আর দ্বিতীয় বিন্দু থেকে বিভক্তকারী বিন্দু, সেটা হচ্ছে দ্বিতীয় অনুপাত। এবং এই ধরনের বিভক্তিটাকে আমরা বলি বহির্বিভক্তি। এটাকে আমরা বলি কি, বহির্বিভক্তি। তাহলে এটা ছিল আমাদের অন্তর্বিভক্তি, আর এটা হচ্ছে বহির্বিভক্তি। তাহলে একটু খেয়াল করে দেখো, পরীক্ষায় তোমাকে প্রথমে দেখতে হবে, ভাইয়া কোনো একটা বিন্দু, দুইটা বিন্দুর সংযোগ সরল রেখাটাকে আমাদের বিভক্ত করলো এত অনুপাতে, সেই অনুপাতটাকে অন্তর্বিভক্তি নাকি বহির্বিভক্তি সেটা আমাকে দেখিতে হবে। এবার এক নজর না দেখিলে নয়, সেটাকে অন্তর্বিভক্তি নাকি বহির্বিভক্তি হয়। ওই কারণে শুরুতেই আমাকে দেখতে হয় কোন ধরনের বিভক্তি এখানে কার্যকর হয়। তাহলে আসো আমরা এখানে সেই জিনিসটা দেখি।
একটু খেয়াল করে দেখো, তাহলে আমরা এখানে বলবো ভাইয়া বিভক্ত আমাকে কি কি দেওয়া থাকবে, আমাকে দেওয়া থাকবে দুইটা বিন্দু, এই বিন্দু আর এই বিন্দু এবং অনুপাতটা দেওয়া থাকবে। তোমাকে যে কাজটা করতে হবে, এত অনুপাতে যদি বিভক্ত করে কোন বিন্দুটা আসলে এত অনুপাতে বিভক্ত করতে সক্ষম সেই বিন্দুটা বের করতে হবে। তো বিন্দুটার স্থানাঙ্ক কত, x, y। এখন দেখো তুমি x1 এর মান জানা থাকবে, y1 জানা থাকবে, x2 y2 জানা থাকবে, x y বের করতে হবে, m1 অনুপাত m2 জানা থাকবে। এবার আসো আমরা সূত্র শিখবো, সেটা হচ্ছে কি ভাইয়া, বুঝ সমান হচ্ছে, এটাকে আমরা বলছি প্রথম অনুপাত, এটাকে বলছি দ্বিতীয় অনুপাত, এটা প্রথম বিন্দু, এটা দ্বিতীয় বিন্দু, তাহলে এটা হচ্ছে প্রথম বুঝ প্রথম কোটি, দ্বিতীয় বুঝ দ্বিতীয় কোটি। পড়ার সিস্টেম দেখো, অনুপাত প্রথমটা বুঝ দ্বিতীয়টা প্লাস, অন্তর্বিভক্তি হলে প্লাস, অনুপাত দ্বিতীয়টা বুঝ প্রথমটা ডিভাইড বাই অনুপাত দ্বয়ের যোগফল। একইভাবে কোটি বের করবা, অনুপাত প্রথমটা, এবার তো কোটি বের করবা, তাহলে কোটি দ্বিতীয়টা প্লাস অনুপাত দ্বিতীয়টা কোটি প্রথমটা ডিভাইড বাই অনুপাত দ্বয়ের যোগফল। যদি অন্তর্বিভক্তি না বলে বহির্বিভক্তি বলে তখন জাস্ট প্লাসের জায়গায় মাইনাস হবে। তাহলে দেখো প্রথম অনুপাত দ্বিতীয় অনুপাত, প্রথম বিন্দু দ্বিতীয় বিন্দু, তাহলে আমাদের বিভক্তকারী বিন্দুর ভুজ সমান হচ্ছে অনুপাত প্রথমটা ভুজ দ্বিতীয়টা, এবার কিন্তু মাঝখানে দেখো মাইনাস চিহ্ন, অনুপাত দ্বিতীয়টা বুঝ প্রথমটা ডিভাইডেড বাই অনুপাত দ্বয়ের। এবার কোন ফল, কোন ফল, আপেল ফল, কমলা ফল, না রে ভাই কোনো ফল না, এটা হচ্ছে আমাদের বিয়োগ ফল। তাহলে আমরা বলতে পারি এই যে এটা থেকে এটা বিয়োগ করব, তাহলে আমাদের এখানে অনুপাত যেটা ছিল প্রথমে ছিল m1, তারপর ছিল m2, তাহলে m1 মাইনাস m2। এবার কোটি বের করতে গেলে অনুপাত প্রথমটা কোটি দ্বিতীয়টা মাইনাস অনুপাত দ্বিতীয়টা কোটি প্রথমটা ডিভাইড বাই অনুপাত দ্বয়ের বিয়োগফল। আশা করি তোমরা এই দুটো বুঝে গেছো। তাহলে আমরা এটা হচ্ছে অন্তর্বিভক্তির ফর্মুলা, ভাই এটা হচ্ছে বহির্বিভক্তির ফর্মুলা। ওকে ওকে, তাহলে আমাদের এবার আরেকটা ফর্মুলা শিখতেছি, সেটা হচ্ছে কি এ একটা বিন্দু বি একটা বিন্দু। এখন আমি যদি বলি আমাদের অন্তর্বিভক্তির ক্ষেত্রে m1 আর m2 সমান, m1 আর m2 সমান মানে সি বিন্দুটা কোথায় আছে, ঠিক মাঝখানে, এটাকে আমরা বলি মধ্যবিন্দু। তাহলে মধ্যবিন্দুর স্থানাঙ্ক কিভাবে বের করা যায়, বা মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করার নিয়ম হচ্ছে যে দুইটা বুঝ আছে বুঝ দুইটাকে যোগ করে 2 দ্বারা ভাগ করবা, কোটি দুইটাকে যোগ করে 2 দ্বারা ভাগ করবা। তাহলে মধ্যবিন্দুর বুঝ বের করার নিয়ম হচ্ছে বুঝ দুইটাকে যোগ করে 2 দ্বারা ভাগ করব, কোটি দুইটাকে যোগ করে 2 দ্বারা ভাগ করব। তাহলে আমাকে এখন 3 ধরনের প্রশ্ন করতে পারে, দুইটা বিন্দু দিয়ে বলবে তাদেরকে এত অনুপাতে অন্তর্বিভক্ত করে ওই বিন্দুর স্থানাঙ্ক বের করো, তাদেরকে এত অনুপাতে বহির্বিভক্ত করে ওই বিন্দুর স্থানাঙ্ক বের করো, এই দুইটা বিন্দুর মধ্যবিন্দু বের করো। 3 ধরনের প্রশ্ন আমাকে করতে পারে। তাহলে সিম্পল কথা হচ্ছে এই ফর্মুলা অ্যাপ্লাই করে তুমি আমাদের এক্স আর ওয়াই মানে হচ্ছে কত অনুপাত, অনুপাতটা দেওয়া থাকলে বিন্দু দুটো দেওয়া থাকলে আশা করি তোমরা এই 3টা প্রশ্ন আনসার বের করতে পারবা। তাহলে কি বলবে, যেমন 3,2 5,6 এই বিন্দুকে 3:5 অনুপাতে অন্তর্বিভক্ত করে ওই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে প্রথম বিন্দুটা হচ্ছে x1 y1, দ্বিতীয় বিন্দুটা হচ্ছে x2 y2। 3:5 বলছে, তাহলে m1 এর মান হচ্ছে 3, m2 এর মান হচ্ছে 5। এবার আমাকে বললো আমাদের 8:3 অনুপাতে বহির্বিভক্তি করে, তাহলে 8:3 মানে কি, প্রথমটা 8m1 পরেরটা 2m2, তাহলে আমাকে সেই অনুযায়ী করতে হবে, ক্যালকুলেশনগুলো আনসার পেয়ে যাবা। দুইটা বিন্দু বলে মধ্যবিন্দু বলছে, মধ্যবিন্দু বলে তার অনুপাত দেওয়া থাকবে না, মধ্যবিন্দু মানে হচ্ছে 1:1, মধ্যবিন্দু মানে হচ্ছে 1:1। তাহলে আশা করি এতটুকু তোমাদের মনে থাকবে। এই যে এই কনসেপ্টগুলো অ্যাপ্লাই করে খুব সুন্দর করে আমাদের এই 3টে জিনিস তোমরা শিখে ফেলবে, এগুলো তোমরা ইন্টারমিডিয়েট লেভেলেও করে আসছো। এখন আসি ইন্টারমিডিয়েট লেভেলে আমরা এগুলো করে আসছি, এখন আমরা একটু সামনের দিকে আগাই। তাহলে আমরা একটু সামনের দিকে আগাই, এবার দেখবা তোমাদেরকে কয়েকটা নতুন জিনিস শেখাবো। আমি এই জায়গাটা মুছে ফেলতেছি কারণ এগুলো তোমরা ইন্টারমিডিয়েট থেকে পড়ে আসছো, যার কারণে এক্সাম্পল দেখানো লাগতেছে না। কিন্তু ডান পাশে যেগুলো দেখতেছ এখানে ম্যাক্সিমাম হচ্ছে আমাদের এখন আমরা শর্টকাট শিখবো, অর্থাৎ যাতে করে আরো তাড়াতাড়ি করে ফেলতে পারি। ইন্টারমিডিয়েট লেভেলে সেগুলোকে তুমি ম্যাথের মতো করে করছো, মানে অনেকগুলো ম্যাথ করা লাগছে, বাট এখন তোমাকে অনেকগুলো ম্যাথ করা লাগতেছে না। এখন তোমাকে কি করা লাগতেছে, এখন তোমাকে জাস্ট আমাদের ওগুলোর একটা একটা করে আমাদের একটা একটা করে শেখা লাগবে, এবং আমরা শেখার পর সেটার একটা করে এক্সাম্পল দেখাবো। তাহলে আমরা এক্সাম্পলটা এইদিকে দেখাবো, এইদিকে হচ্ছে আমরা এক্সাম্পল দেখাবো। তাহলে একটু খেয়াল করো, বলা হলো কি বলা হলো a of x1 y1 ও b of x2 y2 এর সংযোজক সরল রেখাংশকে x অক্ষ k:1 অনুপাতে বিভক্ত করে। যেমন তোমাকে এরকম প্রশ্ন করতে পারে না ভাইয়া, সিম্পল কথা হচ্ছে 3,2 ও আমাদের 7,-3 এর সংযোজক সরল রেখাকে x অক্ষ কত অনুপাতে বিভক্ত করে, x অক্ষ কত অনুপাতে বিভক্ত করে।
এই ধরনের প্রশ্নগুলি ইন্টারমিডিয়েটে তোমরা ধরি k/1 অনুপাতে বিভক্ত করে এরপর আমরা ক্যালকুলেশন করে আমরা বলতাম x অক্ষে কোটির মান 0 এরপর ক্যালকুলেশন করতাম। না, এখন দরকার নাই। এখন হচ্ছে তুমি এমসিকিউর ক্ষেত্রে কি করবা দেখো, তোমাকে বলছে আমি ধরে নিলাম k/1 অনুপাতে বিভক্ত করে, k এর মানই তো বের করতে হবে। জি ভাইয়া, বলা হলো মনে করো এটা y অক্ষ, এটা মনে করো x অক্ষ। তাহলে একটা বিন্দু মনে করো a অফ x1, y1, এখানে একটা বিন্দু আছে, আর এখানে একটা বিন্দু আছে মনে করো ভাইয়া b অফ x2, y2। এখন আমাদের এই দুইটার সংযোগ সরলরেখাটাকে x অক্ষ কত অনুপাতে বিভক্ত করে এই অনুপাতটাই আমাকে কি করতে হবে, বের করতে হবে। তো আমি তো ধরে নিচ্ছি k/1। এখন তোমাকে মাথায় রাখতে হবে ভাইয়া তোমার কিচ্ছু করার দরকার নাই, তুমি জাস্ট যে কাজটা করবা k/1 অনুপাতে বিভক্ত করে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ k, k ইকুয়ালস টু মাইনাস যে দুইটা কোটি আছে x অক্ষকে বিভক্ত করে বললে কোটির অনুপাত, কোটি কে কে প্রথমটাকে নাম দিচ্ছি y1, পরেরটাকে y2, তাহলে কোটি y1 ডিভাইডেড বাই y2। শেষ, জাস্ট এতটুকুই। অর্থাৎ তাহলে আমরা বলতে পারি যে ভাইয়া আমাদের হচ্ছে যদি আমাদের কখনো দুইটা বিন্দু দেওয়া থাকে ওই দুইটা বিন্দুর সংযোগ সরলরেখাকে x অক্ষ কত অনুপাতে বিভক্ত করে, ধরি x অক্ষ k/1 অনুপাতে বিভক্ত করে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ k ইজ ইকুয়ালস টু হচ্ছে মাইনাস কোটি দ্বয়ের অনুপাত। তবে কোন কোটি, প্রথমটা ডিভাইড বাই দ্বিতীয়টা, তাহলে প্রথম কোটি ডিভাইড বাই দ্বিতীয় কোটি। এবার আমার মনে প্রশ্ন আসতে পারে না ভাই আমার এ বিন্দু আর বি বিন্দু x অক্ষের উভয় পাশে আছে, যার কারণে এটা হচ্ছে অন্তর্বিভক্তি। কেন ভাইয়া এরকম হইতে পারে না, আমার এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে আমার বি বিন্দু। এবার তো ভাইয়া আমাকে x অক্ষ সেট করে না, কে বলছে করে না, করে। তবে এই বিটাকে বর্ধিত করলে সে এই বিন্দুতে সেট করে, আর এটাকে আমরা বলি বহির্বিভক্তি। সো উই ডোন্ট নো এটাকে অন্তর্বিভক্তি নাকি বহির্বিভক্তি। ওই কারণে আমাকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে ভাইয়া, কি মাথায় রাখবো, সোজা সাপটা হিসাব। কে এর মান পজিটিভও আসতে পারে, নেগেটিভও আসতে পারে, মানে তুমি a মাইনাস সহ কোটি দুইটার অনুপাত বের করার পর টোটাল কে এর ভ্যালুটা যদি পজিটিভ আসে দ্যাট মিনস তুমি বুঝে নিবা এটা হচ্ছে অন্তর্বিভক্তি, আর যদি নেগেটিভ আসে তাহলে তুমি বুঝে নিবা বহির্বিভক্তি। তাহলে সোজা সাপটা হিসাব, আমাকে যদি কখনো বলা হয় এত এবং এত সংযোগ সরলরেখা x অক্ষ কত অনুপাতে বিভক্ত করে, আমার আনসার কি, আমার আনসার হলো ভাইয়া যেহেতু আপনি জিজ্ঞেস করছেন x অক্ষ কত অনুপাতে বিভক্ত করে, আমি ধরে নিব আমরা ধরি x অক্ষ k/1 অনুপাতে বিভক্ত করে। এখন k এর মান কত, k ইকুয়ালস টু মাইনাস y1 বাই y2, মানে কোটি দ্বয়ের অনুপাত। কোটি হচ্ছে 2, কোটি হচ্ছে আমাদের -3, এখানে কোটি 2, এখানে কোটি হচ্ছে -3। তাহলে দেখো এই মাইনাস মাইনাস কি কাটাকাটি না, আলটিমেটলি আমি পাচ্ছি 2/3। এটা কেমন, এটা পজিটিভ না নেগেটিভ, অবশ্যই ভাইয়া পজিটিভ। যেহেতু এটা পজিটিভ দ্যাট মিনস এটা হচ্ছে আমার অন্তর্বিভক্তি, এটা হচ্ছে আমার অন্তর্বিভক্তি। তাহলে আমরা জানি k/1 মানে হচ্ছে 2/3:1, 2/3:1 মানে হচ্ছে 2:3। এর মানে আমরা বলতে পারবো x অক্ষ এটাকে 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তোমাকে অন্তর্বিভক্ত নাকি বহির্বিভক্ত সেটাও বলে দিতে হবে। তাহলে আমরা বলতে পারি x অক্ষ এটাকে 2:3 অনুপাতে কি করে ভাইয়া, x অক্ষ 2:3 অনুপাতে কি করে, অন্তর্বিভক্তি করে। x অক্ষ 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে। আই রিপিট এগেইন, x অক্ষ 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে। এবার আসো একইভাবে একবারে সোজা সাপটা হিসাব। তোমাকে যখন বলছে x অক্ষ তখন তুমি y এর অনুপাত দিছো, এবার যখন বললো y অক্ষ কত অনুপাতে বিভক্ত করে তাও সেম k/1। এবার হচ্ছে আমার কার অনুপাত, এবার হচ্ছে x এর অনুপাত। y অক্ষ বললে বুঝের অনুপাত, তাহলে বুঝের অনুপাত বের করে আবার আগের মতো পজিটিভ ভাষা মানে হচ্ছে আমাদের অন্তর্বিভক্তি, আর নেগেটিভ ভাষা মানে হচ্ছে বহির্বিভক্তি। আশা করি এতটুকু আমাদের ক্লিয়ার। তাহলে আমরা বলতে পারবো ভাইয়া আমাকে যদি কখনো প্রশ্ন করা হয় দুইটা বিন্দু দিয়ে x অক্ষ কত অনুপাতে বিভক্ত করে, y অক্ষ কত অনুপাতে বিভক্ত করে, আশা করি আমাদের মধ্যে আর কোনো ঝামেলা হবে না ইনশাআল্লাহ। ওকে, আমরা সামনের দিকে আগাই। এবার তাহলে আমরা আরো দুইটা জিনিস জেনে গেলাম। এবার আসো ভাইয়া আর একটু সামনের দিকে আগাই, আর একটু সামনের দিকে আগাইলে তাহলে আমাদের এতটুকু শেষ। আমি একটু মুছে ফেলি, বারবার মুছে ফেলতেছি কারণ হচ্ছে আমাদের জায়গার প্রয়োজন, আর একটা কথা হচ্ছে সবগুলো একসাথে হলে আমাদের মনে হবে যে তোমাদের এলোমেলো মনে হবে। সো এর থেকে বেটার আমরা আলাদা করে ফেলি। তাহলে প্রথম এবার আসো, এবার হচ্ছে আমাদের এই অংশটা আমরা দেখি। একটু আগে আমরা করছিলাম না ভাইয়া, সিম্পল কথা হচ্ছে ভাইয়া আমাদের a অফ x1 y1 দেওয়া আছে, b অফ x2 y2 দেওয়া আছে, আমাদের অনুপাত m1 অনুপাত m2 দেওয়া আছে। আমাকে বলছে m1:m2 অনুপাতে যে বিভক্ত করে সেই বিভক্তকারী বিন্দু c অফ xy-টা কত। তখন আমরা সুন্দর বলে ফেলছিলাম x ইকুয়ালস টু m1 x2 প্লাস m2 x1 ডিভাইড বাই m1 প্লাস m2। যদি মনে করো আমরা বলে দিলাম যে এটা অন্তর্বিভক্তি। আর y এর মান কত, y এর মান হচ্ছে আমাদের m1
আমাদের m1 y2 প্লাস m2 y1 ডিভাইড বাই m1 প্লাস m2। এখন যদি উল্টা প্রশ্ন করে, আগে অনুপাতটা দেওয়া ছিল, তোমাকে বিন্দুটা বের করতে বলছে, এবার তোমাকে বললো ভাইয়া এই দুইটা বিন্দু দেওয়া আছে, এই বিন্দুটাও দেওয়া আছে, বলা হলো এই বিন্দুটা কত অনুপাতে বিভক্ত করে। সো এখন আমি দেখতেই পাচ্ছি সি বিন্দুটা হচ্ছে এদের ভিতরে, এর মানে অন্তর্বিভক্তি করে। এখন আমার প্রশ্ন হলো ভাইয়া এই যে এ বি কে সি বিন্দু কত অনুপাতে বিভক্ত করে, কত অনুপাতে, কত অনুপাতে, যে অনুপাতে বিভক্ত করে সেই অনুপাতটা আমরা ধরে নিব, ধরি অনুপাতটা হচ্ছে m1 অনুপাত m2। এখন m1 m2 এর মান জানতে হবে না? জি ভাইয়া আমাকে জানতে হবে। তো জানবা কিভাবে? সিম্পল কথা, সিম্পল কথা হচ্ছে কি ভাইয়া, আমরা এখান থেকে x1 জানি, y1 জানি, x2 জানি, y2 জানি, তাহলে আমরা বলবো m1 অনুপাত m2 ইকুয়ালস টু, জাস্ট সিম্পল, তুমি প্রথমে অনলি x চিন্তা করো, x চিন্তা করলে আমাদের কি আছে, x1 x x2, সিরিয়ালটা দেখো, তুমি মনে রাখার সুবিধার্থে বলতেছি, সিরিয়ালটা দেখো, প্রথমে আছে x1, এরপরে x, এরপরে x2। তো তুমি প্রথমে কি করবা, এই x1 থেকে xটাকে বিয়োগ করে দিবা, প্রথম অংশ শেষ। এরপরে x থেকে x2টাকে বিয়োগ করে দিবা, মনে থাকবে না? অনেকে এটা মুখস্থ করতে চায় না, মুখস্থ করার দরকার নেই, টেকনিক্যালি মনে রাখো, প্রথমে x1 দেন x দেন x2, প্রথমটা থেকে সেকেন্ডটা বিয়োগ করো, সেকেন্ডটা থেকে থার্ডটা বিয়োগ করো, শেষ x1 মাইনাস x ডিভাইড বাই x মাইনাস x2। এবার আসো ইকুয়ালস টু, মানে এটা দিয়েও করা যায়, কোটে দিয়ে করা যাবে, কোটে দিয়ে করলে কি হবে, এটা y1, এটা y, এটা y2, সেম ভাবে y1 থেকে y বিয়োগ করব, y1 মাইনাস y ডিভাইড বাই y থেকে y2 বিয়োগ করব। তাহলে আশা করি এটা আমাকে আর এক্সাম্পল দিতে হবে না, জাস্ট তোমাকে এই বিন্দুও দেওয়া থাকবে, এই বিন্দুও দেওয়া থাকবে, বলা হবে এই বিন্দুটা কত অনুপাতে বিভক্ত করছে। তো এই বিন্দু যদি এটা সাথে একই সরলরেখা না হয় তাহলে বিভক্ত করবে না, যদি একই সরলরেখা হয় তাহলে বিভক্ত করবে। তোমাকে বিন্দুটা এমনভাবে দিবে যে সে একই সরলরেখা না হতে এই প্রশ্ন করার কোনো কারণ নাই। তাহলে আমাদের এখান থেকে আমরা বলতে পারবো, এতটুকু করার পর আমরা বলতে পারবো বেশ সি বিন্দুটা এই দুইটা বিন্দুকে আমাদের কি করলো, আমাদের এভাবে বিভক্ত করলো। এখন তাহলে আমরা এখান থেকে বলতে পারি m1 আর m2 এর মান বের করা যাবে না? যে অবশ্যই বের করা যাবে, অবশ্যই বের করা যাবে, কারণ আমি x1 জানি, x জানি, x2 জানি, তাহলে x1 থেকে x বিয়োগ করব, x থেকে x2 বিয়োগ করব, সেটা হচ্ছে m1:m2, অথবা y1 থেকে y বিয়োগ করব, y থেকে y2 বিয়োগ করব, দিস ইজ আওয়ার m1:m2। তাহলে আশা করি আমরা এইভাবে অনুপাতটা বের করতে পারবো। এবার আসো আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা হচ্ছে আমাদের এমনিতে করতে গেলে প্রচুর বড়, কিন্তু আমাদের বড় এবং অনেকের কাছে খুবই কঠিন, দুর্দান্ত ম্যাথ, বাট আমরা এখন টেকনিক্যালি শিখবো, এক্ষেত্রে আমাদের কাছে কঠিন মনে হবে না। তোমাকে বলা হলো দুইটা বিন্দু আছে, একটা হচ্ছে এই বিন্দু আর এই বিন্দু, তো বিন্দুদ্বয় সংযোগ রেখাকে, তাহলে আমার কাছে দুইটা বিন্দু আছে, ফর এক্সাম্পল আমার একটা বিন্দু হচ্ছে দিস ইজ x1, y1, আর আরেকটা বিন্দু আমার কাছে আছে দিস ইজ x2, y2। এই বিন্দুদ্বয়ের সংযোগ সরলরেখা যেটা আছে, এই দুইটা বিন্দু দেওয়া আছে, এদের যে সংযোগ সরলরেখা, এই সরলরেখাটাকে আরেকটা সরলরেখা, এই সরলরেখাটার নাম দিলাম ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0। খেয়াল করে দেখো তো, এই সরলরেখাটা তাকে সেট করছে না, বেশ সেট করছে। সরলরেখাটা যদি বাইরে দিয়ে যাইতো তাহলে আমরা তখন বলতাম ভাইয়া এটা আমাদের সেট করে নাই, দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের বহির্বিভক্তি করছে। তাহলে আমার সরলরেখাটা যখন ভিতর দিয়ে যায় অন্তর্বিভক্তি, বাইরে দিয়ে গেলে বহির্বিভক্তি, আমার এটা টেনশন করার দরকার নাই। আমার কথা হচ্ছে আমার কাছে এটা সরলরেখা আছে। এখন আমার কথা হচ্ছে এই দুইটা বিন্দু দেওয়া থাকবে, এই দুইটা বিন্দুর সংযোজক সরলরেখাকে এই রেখাটা কত অনুপাতে অন্তর্বিভক্ত বা বহির্বিভক্ত করলো আমি জানি না, আমি ধরি ও আমাকে m1:m2 অনুপাতে অন্তর্বিভক্ত করলো, অন্তর্বিভক্ত বহির্বিভক্ত হোয়াট এভার, এটা আমরা একটু পরে আনসার পাবো কখন অন্তর্বিভক্ত কখন বহির্বিভক্ত। তোমার কাজ কি দেখো, তোমার কাজ হচ্ছে যেই সরলরেখাটা দেওয়া আছে সেই সরলরেখাটার ডান পক্ষে 0 বানানো। আমরা সবাই এই ভুলটা করি। তোমাকে পরীক্ষায় দেওয়া আছে 2x - 7 ইকুয়ালস টু 2x - 7y ইকুয়ালস টু 2। তোমার প্রথম কাজ হচ্ছে এটাকে 2x - 7y - 2 ইকুয়ালস টু 0 বানানো। অর্থাৎ তুমি প্রথমে ডান পক্ষে 0 বানাবা, ডান পক্ষে 0 বানানোর বাম পক্ষটা নিবা, একবারে 16-7টা হিসাব। সেটা হচ্ছে কি m1 অনুপাত m2 ইকুয়ালস টু কি হবে, ওই যে ax প্লাস by প্লাস c ছিল না,
এটাকে দুইবার লিখলাম, মানে বাম পক্ষটা, বাম পক্ষে এক্স এর জায়গায় এক্স আর ওয়াই এর জায়গায় প্রথম বিন্দুটা বসে দিবা, x1 y1 x2 y2, শেষ। ফর এক্সাম্পল দুটো বিন্দু দেওয়া আছে, এই বাম পক্ষে যে অংশটা আছে m1 to m2 সমান x এর জায়গায় x এর মান বসাও, y এর জায়গায় মানে প্রথম ভুজ প্রথম কোটি, এরপর নিচে বসাবা দ্বিতীয় ভুজ দ্বিতীয় কোটি, তাহলে তুমি এখান থেকে অনুপাতটা পেয়ে যাবা। আশা করি একটু তোমরা বুঝতে পারছো যে আমাকে যদি কখনো বলা হয় কোন একটা সরল রেখা দুইটা বিন্দুর সংযোজক সরল রেখাকে কত অনুপাতে বিভক্ত করে, আমরা দিস প্রসেস আমরা এটা বের করতে পারি। তাহলে কিছুই না, সরল রেখার বাম পক্ষ ডান পক্ষ 0 বানিয়ে তারপর বাম পক্ষে আমরা কি করব, বিন্দুগুলো বসাই দেব। বাম পক্ষে আমরা প্রথম বিন্দু বসাবো, বাম পক্ষে দ্বিতীয় বিন্দু বসাবো। তাহলে প্রথম বিন্দু ডিভাইড বাই দ্বিতীয় বিন্দু বসানোর পর যা পাবো, দিস ইজ আওয়ার রেশিও। আমাদের অন্তর্বিভক্তি হোক না বহির্বিভক্তি, এখন আমি কিভাবে বুঝবো? এখন তো আমি জানি যে অনুপাতটা এত, বাট দিস ইজ অন্তর্বিভক্তি নাকি বহির্বিভক্তির অনুপাত সেটা তো আমি জানি না। ওকে, আমরা সেটা জানার ট্রাই করি। সেটা জানার ট্রাই কিভাবে করব? এই জিনিসটার আনসার এটা আমাদের পজিটিভ আসতে পারে, আবার এটা আমাদের নেগেটিভ আসবে, অর্থাৎ আইদার এটা পজিটিভ হবে না ইদার এটা আমাদের নেগেটিভ হবে। তাহলে পজিটিভ হোক আর নেগেটিভ হোক, তুমি চিন্তা করবে কিভাবে, দেখো যদি কখনো আমার এই অনুপাতটা m1/m2 এই অনুপাতের যে ভ্যালুটা বের হয়েছে, এই ভ্যালুটা যদি পজিটিভ হয়, মানে এটা যদি পজিটিভ হয়, তুমি তো আর অনুপাত বলার সময় যেমন তোমার মনে করো আসছে -2/3, তো তুমি তো -2/3 আসলে তুমি অনুপাত বলবো 2:3, কিন্তু এই মাইনাস দ্বারা কি মিন করে? মাইনাস দ্বারা মিন করে সেটা হচ্ছে অন্তর্বিভক্তি, আর প্লাস দ্বারা মিন করে বহির্বিভক্তি। খেয়াল করে দেখো, গোলায় ফেলিও না। একটু আগে যখন দেখাইছিলাম সেখানে ছিল প্লাস মানে অন্তর্বিভক্তি, মাইনাস মানে বহির্বিভক্তি, এখানে কিন্তু উল্টা। এখানে প্লাস মানে বহির্বিভক্তি, পজিটিভ আসা মানে হচ্ছে বহির্বিভক্তি, নেগেটিভ আসা মানে হচ্ছে অন্তর্বিভক্তি। আই রিপিট এগেন, পজিটিভ আসা মানে হচ্ছে বহির্বিভক্তি, আর নেগেটিভ আসা মানে হচ্ছে অন্তর্বিভক্তি। পজিটিভ আসা মানে বহির্বিভক্তি, নেগেটিভ আসা মানে হচ্ছে আমাদের অন্তর্বিভক্তি। এবার আসো তোমাকে কয়েকটা জিনিস জানতে হবে। সেই কয়েকটা জিনিস কি ভাই? আমাদের বিভিন্ন ধরনের কেন্দ্র কি? যেমন আমাকে বলতে পারে ভাইয়া ভর কেন্দ্র, আমাকে বলতে পারে ভাইয়া পরিকেন্দ্র, আমাকে বলতে পারে ভাইয়া অন্তকেন্দ্র, আমাকে বলতে পারে ভাইয়া লম্ব কেন্দ্র। এখন এগুলা বের করার নিয়ম আছে, তবে কথা হচ্ছে এদের মধ্যে তোমরা শর্টকাট শিখবে শুধুমাত্র আমাদের দুইটার। একটা হচ্ছে আমাদের ভর কেন্দ্র, যেটা ইন্টারমিডিয়েটে শিখে আসছো, আর আরেকটা শিখবে হচ্ছে তোমরা অন্তকেন্দ্র। এর বাইরে বাকিগুলো শেখার দরকার নাই। তাহলে আমরা প্রথমে একটু খেয়াল করি, ভাই সিম্পল হিসাবটা কি? আমার মনে করেন এটা হচ্ছে একটা ত্রিভুজ, হ্যাঁ, ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দু a of x1, y1, আরেকটা হচ্ছে b of x2, y2, আরেকটা হচ্ছে আমাদের b of x3, y3। এটাকে আমরা একটা ত্রিভুজ বলে নিলাম। এখন দেখো ত্রিভুজের যে তিনটা মধ্যমা আছে, কি নিব? মধ্যমা মানে তো বুঝতেই পারতেছো, এখান থেকে এটা যে মধ্যবিন্দু, এই মধ্যবিন্দু সংযোগ সরলরেখা, এখান থেকে মধ্যবিন্দু সংযোগ সরলরেখা, এখান থেকে মধ্যবিন্দু সংযোগ সরলরেখা, এই তিনটা যে বিন্দু ছেদ করে, দিস ইজ কল্ড ভর কেন্দ্র। এটাকে আমরা কি বলি? ভর কেন্দ্র। আর যদি আমাদের এরকম হয় কোন একটা ত্রিভুজ, এই ত্রিভুজের ভিতরে যদি তুমি বৃত্ত আঁকতে পারো, তো এই ত্রিভুজের ভিতরে যদি তুমি বৃত্ত আঁকতে পারো, অর্থাৎ এক কথায় বৃত্তটা ত্রিভুজের তিনটা বাহুকে কি করবে? স্পর্শ করবে। এই বৃত্তটাকে আমরা বলি অন্তবৃত্ত। এই বৃত্তটাকে আমরা বলি কি? অন্তবৃত্ত। এবং এই বৃত্তের যে কেন্দ্র, এই কেন্দ্রটাকে আমরা বলি অন্তকেন্দ্র। এই কেন্দ্রটাকে আমরা বলি কি? অন্তকেন্দ্র। এবং যদি কখনো এরকম হয় এটা তোমার ত্রিভুজ, এই ত্রিভুজের তুমি তিনটা শীর্ষবিন্দু যেগুলো আছে, ওই তিনটা শীর্ষবিন্দু দিয়ে এবার তুমি এটা কি আঁকবা? এই তিনটা শীর্ষবিন্দু দিয়ে গমনকারী তুমি আঁকবা। এই তিনটা শীর্ষবিন্দু দিয়ে যে গমন করে, ওই গমনকারী যে বৃত্তটা, এই বৃত্তটাকে আমরা বলতেছি কি? এই বৃত্তটাকে আমরা বলতেছি ভাই এটা হচ্ছে আমাদের পরিবৃত্ত। এটা হচ্ছে আমার কি? পরিবৃত্ত। এটা হচ্ছে আমাদের পরিবৃত্ত। আর এই পরিবৃত্তের যে কেন্দ্রটা, এই কেন্দ্রটাকে আমরা বলতেছি পরিকেন্দ্র। এই পরিবৃত্তের কেন্দ্রটাকে আমরা বলি পরিকেন্দ্র। এবার যদি তুমি এই কাজটা করো, ভাইয়া আমার কাছে একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজের আমরা যে কাজটা করলাম, প্রত্যেকটা বাহু থেকে লম্ব টানলাম। আমরা যে কোনো একটা ত্রিভুজ নিয়ে তার প্রত্যেকটা বাহু থেকে আমরা কি টানলাম? লম্ব টানলাম। তুমি যদি এখান থেকে মনে করো এটার উপর লম্ব টানলা, এখান থেকে এটার উপর লম্ব টানলা, তারপর হচ্ছে মনে করো এখান থেকে এটার উপর লম্ব টানলা, এখান থেকে এটার উপর লম্ব টানলা, এই তিনটা লম্ব মানে হচ্ছে কোনো একটা শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর উপর লম্ব টানলে এই লম্বগুলো যে বিন্দু ছেদ করে তাকে আমরা বলি হচ্ছে লম্ব কেন্দ্র। তাহলে আমরা এই চার ধরনের কেন্দ্র জানি, এগুলো আমরা আমাদের স্থিতিবিদ্যার মধ্যে গেলে সেখানেও পড়তে হবে। তো এখন একটু খেয়াল করে দেখো, এখন আমাকে শুধুমাত্র এই দুটো কেন্দ্র বের করার টেকনিক জানতে হবে। তাহলে আসো ভাইয়া আমরা এটা করি। এটা করতে গেলে ভর কেন্দ্র বের করার টেকনিক কি? ভাই ভর কেন্দ্রের স্থানাঙ্ক g অফ আমরা x, y ধরে নিলাম, মানে হচ্ছে কেন্দ্রটা হচ্ছে x, y। তাহলে x এর মান কি হবে?
তার তিন পাশে যে তিনটা শীর্ষবিন্দু আছে এই তিনটা শীর্ষের যোগফল x1 প্লাস x2 প্লাস x3 ডিভাইড বাই 3 আর কোটির মান হচ্ছে তিনটা কোটির যোগফল y1 প্লাস y2 প্লাস y3 ডিভাইড বাই 3। তাহলে আমরা একটা কথা বলতে পারি ভাই কি, সেটা হচ্ছে এই যে ভরকেন্দ্রটা আছে সেই ভরকেন্দ্রটা হচ্ছে তার যে চারপাশে তিনটা শীর্ষবিন্দু আছে ওই তিনটা শীর্ষবিন্দুর ভুজগুলোকে যোগ করে 3 দ্বারা ভাগ করলে আমি সেখান থেকে x এর ভ্যালু পেয়ে যাব, আর তিনটাকে যোগ করে তিনটা কোটিকে যোগ করে 3 দ্বারা ভাগ করলে আমরা কোটি পেয়ে যাব। অর্থাৎ এটা হচ্ছে ভরকেন্দ্রের ভুজ, এটা হচ্ছে ভরকেন্দ্রের কোটি। তাহলে এখান থেকে আমরা যে কাজটা করতে পারি, কখনো যদি ভরকেন্দ্র বের করতে বলে আমাকে এই তিনটা জিনিস দেওয়া থাকবে সেখান থেকে বের করতে পারবো। আর অনেক সময় দেখা যায় ভরকেন্দ্র দেওয়া থাকে এই তিনটা শীর্ষবিন্দু থেকে একটা শীর্ষবিন্দু দেওয়া থাকে না, তখন আমরা সেম স্টাইলে করতে পারবো। ফর এক্সাম্পল x3 আর y3 মান দেওয়া নাই, xy দেওয়া আছে, এই ইকুয়েশন থেকে নিশ্চয়ই ক্যালকুলেশন করে বের করা যাবে। এবার আসে অন্তকেন্দ্র। অন্তকেন্দ্র করার ক্ষেত্রে ভাই শীর্ষবিন্দু হচ্ছে আমাদের a অফ x1, y1, b অফ x2, y2, c অফ x3, y3। তাহলে আমরা এখান থেকে বলতে পারি কি ভাই, সিম্পল কথা হচ্ছে আমাদের এখান থেকে যদি অন্তকেন্দ্র বের করতে হয় তাহলে অন্তকেন্দ্র বের করার একটা টেকনিক আছে। অন্তকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে x, y। এখন আপনাকে একটা কাজ করতে হবে। কি কাজ ভাইয়া? আমাকে প্রথমে যে কাজটা করতে হবে ভাইয়া, ত্রিভুজের বাহু বের করে ফেলতে হবে, a b c। এখন আমাকে বলতে পারেন ভাইয়া আমি কিভাবে বাহু বের করব? সিম্পল কথা ভাইয়া, এইদিকে একটু দেখেন চাইয়া, আমার এটা হচ্ছে a, এটা হচ্ছে b, a এবং b এর মধ্যবর্তী দূরত্ব বের করা যায় না? যায়। কিভাবে? রুট ওভার ভুজ দ্বয়ের অন্তর হোল স্কয়ার প্লাস কোটি দ্বয়ের অন্তর হোল স্কয়ার। এই সূত্র দিয়ে যদি আমরা এই কাজটা করতে পারি তাহলে আমরা a পেয়ে যাব, b পেয়ে যাব, c পেয়ে যাব। a b c এই তিনটা প্রথমে বের করতে হবে, মানে বুঝতেছো টাইম লাগবে, এবং রিটেনেও তোমরা এভাবে করতে পারবা অ্যাডমিশনের জন্য। তাহলে আমাদের a b c এই তিনটা আমরা বের করে ফেলতে পারবো। ভাই যদি আমি তিনটা বাহু দৈর্ঘ্য বের করে ফেলি তাহলে আমাদের আর কোনো ঝামেলা নাই। দেখো এটার মতোই x সমান হচ্ছে, ভালো করে খেয়াল করো, x1 আমি মিলে পড়াচ্ছি, x1 প্লাস x2 প্লাস x3 y ইকুয়ালস টু হচ্ছে y1 প্লাস y2 প্লাস y3। এখানে ছিল হচ্ছে x1 এর সহগ 1, আমাদের x2 এর সহগ 1, x3 এর সহগ 1, 1 1 1। আর এখানে 1 1 1 না হয়ে এখানে হবে a b c, এখানে হবে a b c। তাহলে আমার এটা সেম, প্রায় সেম। এখানে a b c বের করা লাগতেছে। এখানে হচ্ছে আমাদের কি, আমাদের তিনোটা 1 1 1, আর নিচে হচ্ছে তিনোটা যোগফল 1 + 1 + 1 = 3। তো এখানে তো তিনোটা a b c, তাহলে তিনোটা যোগফল হচ্ছে a + b + c, a + b + c। মনে থাকবে কিনা? তাহলে আমরা এখান থেকে বলতে পারি কি ভাইয়া, যদি কখনো তোমাকে বলা হয় অন্তকেন্দ্র বের করো, তুমি প্রথমে দৈর্ঘ্যটা বের করবা, দৈর্ঘ্য বের করার পর ভাইয়া বুঝ হচ্ছে ax1 প্লাস bx2 প্লাস cx3 ডিভাইড বাই a প্লাস b প্লাস c, আর কোটি হচ্ছে ay1 প্লাস by2 প্লাস cy3 ডিভাইডেড বাই a প্লাস b প্লাস c। এটা হচ্ছে কোন ধরনের কেন্দ্র ভাই? অন্তকেন্দ্রের স্থানাঙ্ক। x হচ্ছে বুঝ, y হচ্ছে কোটি। তাহলে আমরা দুইটা বের করে ফেললাম। এবার হচ্ছে তোমাকে ভাইয়া সিম্পল কথা হচ্ছে, তুমি একটু খেয়াল করে দেখো, এখানে হচ্ছে আমাদের তিনটা বিন্দু দেওয়া আছে, a অফ x1, y1, b অফ x2, y2, c অফ x3, y3। এখানে একটু খেয়াল করে দেখো ভাইয়া, এখানে যে বৃত্তটা, আমাদের এই বৃত্তটা কিন্তু এই বিন্দু এই তিনটা বিন্দু দিয়ে গমন করে। এখন তোমরা বৃত্তের মধ্যে গেলে এটা পড়বা, তিনটা বিন্দু যদি দেওয়া থাকে, তিনটা বিন্দুগামী বৃত্তের সমীকরণ নিশ্চয় বের করা যাবে, অবশ্যই বের করা যাবে। আর বৃত্তের সমীকরণ জানলে সেই সমীকরণ থেকে নিশ্চয়ই বৃত্তের কেন্দ্রটাও বের করা যাবে। তাহলে আমরা ওই প্রসেস এটা বের করব। তবে আপাতত জেনে রাখো, পরিবৃত্ত বের করতে হলে আমাকে তিনটা বিন্দুগামী বৃত্তটা বের করতে হবে, এবং ওই বৃত্তের কেন্দ্রটাকে আমরা বলতেছি পরিকেন্দ্র, যেটা আমার এখানে কমন ওয়ে না, মানে আমরা এটা আমাদের পরীক্ষায় আলাদা করে বের করতে পারবো না, বৃত্তের মধ্যে আসতে পারে, যখন বৃত্ত পড়াবো তখন পড়বো। এবার আসো ভাইয়া ওকে লম্বকেন্দ্র। লম্ব মানে বুঝতেই পারতেছো ভাই, সিম্পল কথা হচ্ছে কি ভাই, আমাদের এই যে রেখাটা, এই রেখা এবং এই রেখা, এই দুটো পরস্পর কেমন? লম্ব। এখন তুমি বলতে পারো ভাইয়া আপনি যে বলতেছেন লম্ব, এখন আমাদের লম্ব হওয়ার শর্তটা কি? আমাদের এই লম্ব হওয়ার শর্ত হচ্ছে ডাল দ্বয়ের গুণফল -1। ডাল দ্বয়ের গুণফল কত? -1। তাহলে এখন ভাই সিম্পল কথা হচ্ছে, এটা a অফ x1, y1, এটা হচ্ছে আমার b অফ x2, y2, এটা হচ্ছে c অফ x3, y3। ভাই আমার b বিন্দু আর c বিন্দু জানি, তাহলে দুইটা বিন্দু জানলে আমরা ঢাল বের করার নিয়ম জানি। ঢাল বের করার নিয়ম কি? কোটি দ্বয়ের অন্তর ডিভাইড বাই ভুজ দ্বয়ের অন্তর। তাহলে আমরা এই দুইটা বিন্দু যেহেতু জানি, এখান থেকে এটা ঢাল বের করতে পারবো। ভাই আমাদের এই যে লম্বটা আনলাম,
লম্ব টানলে তো সে মধ্যবিন্দু সেট করবে এমন কোনো কথা নাই। তাহলে আমার লম্ব টানলে যে কোনো বিন্দু সেট করতে পারে। সো আমি বিন্দুটা জানি না। যদি না জানো এই বিন্দু তো জানো জি, কিন্তু আমাকে যে ঢাল বের করার জন্য আরেকটা বিন্দু জানতে হবে। সেই বিন্দুটা কে? এই বিন্দুটাকে নাম দিলাম হচ্ছে এক্স কমা ওয়াই। তাহলে আমরা কি করব? এই দুইটা বিন্দু দিয়ে একটা ডাল বের করব, এই দুইটা বিন্দু দিয়ে একটা ডাল বের করব। এই দুইটা বিন্দু দিয়ে সংযুক্ত সরলরেখাই তো এটা। তাহলে আমার এই ডালটাকে নাম দিলাম মনে করো এম, এই ডালটাকে নাম দিলাম মনে করো এম প্রাইম। তাহলে এম ইন্টু এম প্রাইম সমান যখন -1 বলবো, এখান থেকে এক্স ওয়াই এর একটা সমীকরণ বের হয়ে যাবে না? যাবে ভাইয়া, কারণ বিন্দু তিনটা তো জানা আছে, এক্স ওয়াই এর সমীকরণ বের হয়ে যাবে। একইভাবে এই শীর্ষবিন্দু থেকে যদি এখানে লম্ব টানি, তাহলে দেখো এটা x1 xy, এই বিন্দুটা জানি, এই দুই বিন্দুর জন্য ঢাল বের করব আর এই দুই বিন্দুর জন্য ঢাল বের করব। এই ডাল আর এই ডালের গুণফল -1 দিয়ে এক্স ওয়াই এর আরেকটা ইকুয়েশন পাবো না? জি ভাইয়া পাবো। ওই দুটো ইকুয়েশন সলভ করলেই তুমি এক্স আর ওয়াইটা পেয়ে যাবা। এটা হচ্ছে আমাদের লম্ব কেন্দ্র বের করার নিয়ম। তাহলে আমরা লম্ব কেন্দ্র কিভাবে বের করব অলরেডি জেনে গেলাম। তাহলে আশা করি তোমরা এখন থেকে ভর কেন্দ্র, অন্তঃকেন্দ্র, আমাদের পরিকেন্দ্র, যদিও আমরা এখানে আমরা বৃত্তের মধ্যে আসলে ভালোভাবে সলভ করতে পারবো, তবে আমাদের আরেকটা হচ্ছে আমরা লম্বকেন্দ্র জেনে গেলাম। তাও লম্বকেন্দ্র নিয়ে আমি আরেকটু কথা বলি, কারণ হচ্ছে লম্বকেন্দ্রটা পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট। আমি একটা ম্যাথস আকারে দেখাই দিই তোমাদের জন্য, তাহলে কনসেপ্টটা আরও বেশি সুবিধাজনক হবে। তো আমরা একটা লম্বকেন্দ্রের ক্ষেত্রে আমরা বলি, মনে করো তোমাকে তিনটে বিন্দু দেওয়া আছে ভাইয়া, আমাদের এখানে এ বিন্দু দেওয়া আছে 3,5, ওকে ভাইয়া। এখানে আমাদের বি বিন্দু দেওয়া আছে, জি ভাইয়া। আমাদের যে বি বিন্দুটা দেওয়া আছে সেই বি বিন্দুটা হচ্ছে আমাদের -2,1, ওকে ভাই। আমাদের এখানে একটা সি বিন্দু দেওয়া আছে, এই সি বিন্দুটা হচ্ছে আমাদের 5,2, ওকে। এই তিনটে বিন্দু আমরা পাইলাম। আমাকে বলা হলো লম্ব কেন্দ্র বের করো। কোন কেন্দ্র ভাইয়া? লম্ব কেন্দ্র। তো এখন কথা হচ্ছে ভাইয়া, সিম্পল কথা হচ্ছে, লম্ব কেন্দ্র যে আপনি বের করতে বলছেন, আমি তো লম্ব কেন্দ্র বের করার জন্য আমাকে কি বের করতে হবে? ঢাল দিয়ে কাজ করতে হবে। তাহলে আমাদের সিম্পল কথা, এখান থেকে আমরা একটা লম্ব টানবো, টানলাম দুইটা, এই দুইটার ছেদবিন্দু বের করতে পারলে হয়ে গেল। এখন ভাইয়া এই বিন্দুটাকে নাম দিলাম হচ্ছে এস অফ এক্স কমা ওয়াই। যদি আমরা এস অফ এক্স কমা ওয়াই বলি ভাইয়া, একবার সিম্পল কথা আমরা বলতে পারি না, এই যে আমার এই রেখাটার নাম হচ্ছে বিসি রেখা, তাহলে আমাদের ডাল অফ বিসি রেখা ইন্টু ডাল অফ, আর এই রেখাটার নাম হচ্ছে এএস রেখা, ডাল অফ এএস রেখা ইকুয়ালস টু আমরা -1 বলতে পারি না? জি ভাই অবশ্যই বলতে পারি। তাহলে বিসি রেখার ডালটা কত ভাই? সিম্পল কথা, কোটিদ্বয়ের অন্তর, কোটি এখানে 1 এখানে 2, তাহলে আমরা কোটিদ্বয়ের অন্তর বলতে পারি 1 - 2, আর বুজদ্বয়ের অন্তর -2 -5 ইন্টু আমাদের এখান থেকে এএস রেখার ডাল বের করতে পারি না? এএস মানে হচ্ছে এটা, তাহলে আমরা এখানে বলতে পারি আমাদের কোটিদ্বয়ের অন্তর মানে কোটির বিয়োগফল 5 - x ডিভাইড বাই 3 - x ইকুয়ালস টু -1। খেয়াল করো, ক্যালকুলেশন করে বজ্র গুণন করলে তুমি এক্স ওয়াই এর একটা ইকুয়েশন পাবা না? আমরা এক্স ওয়াই এর একটা ইকুয়েশন পাবো, কিন্তু এক্স ওয়াই এর একটা ইকুয়েশন পাইলে তো এক্স ওয়াই এর মান বের করা যায় না, কারণ দুইটা যেহেতু আননোন, আমার দুইটা ইকুয়েশন লাগবে। আরেকটা ইকুয়েশন করতে পাবো, যে কোনো একটা সিলেক্ট করো, যেমন আমি এটা সিলেক্ট করলাম। এই বিন্দু থেকে এই যে এটা হচ্ছে আমার বিএস রেখা, তাহলে আমাদের ডাল অফ বিএস রেখা, আর এই রেখাটা হচ্ছে কি রেখা? এসি রেখা, ডাল অফ এসি রেখা ইকুয়ালস টু -1। তাহলে আমাদের এই বিএস রেখার ডাল আর এসি রেখার ডাল কি? -1। তাহলে এখান থেকে তুমি এই রেখার ডালটা বের করো কিভাবে? আমাদের প্রথম বিএস রেখার ডাল বের করো কিভাবে? এই যে ভাই -2 - x সরি কোটিদ্বয়ের অন্তর 1 - y ডিভাইডেড বাই ভাইয়া -2 - x, তাহলে আমাদের এটা পেয়ে গেলাম। এরপর আমাদের এসি মানে হচ্ছে আমার এটা, তাহলে এ এবং সি বিন্দুর সংযোগ সরলরেখার ডাল বের করো 5 - 2 ডিভাইড বাই 3 - 5 ইকুয়ালস টু হচ্ছে -1। ক্যালকুলেশন করলে তুমি আবার এক্স ওয়াই এর একটা ইকুয়েশন পাবা, এক্স ওয়াই এর ইকুয়েশন ওইখানে একটা পাইলাম, এখানে একটা পাইলাম। এই যে দুটি ইকুয়েশন, এই দুটি ইকুয়েশন যদি তুমি সলভ করলে তুমি ওই কেন্দ্রটা পেয়ে যাবা। দিস ইজ কল লম্ব কেন্দ্র এক্স কমা ওয়াই। এটাকে আমরা বলতে পারি লম্ব কেন্দ্র এক্স কমা ওয়াই। আমরা এভাবে বের করে ফেলতে পারি, এভাবে খুব ইজিলি আমরা লম্ব কেন্দ্রটা বের করে ফেলতে পারবো। তাহলে আশা করি তোমরা আমার কথাটা বুঝতে পারছো। এবার আসো ভাইয়া, এবার হচ্ছে আমাদের কি? এবার হচ্ছে বিভিন্ন ধরনের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল, চতুর্ভুজ, পঞ্চভুজ, ষড়ভুজ, হ্যাঁ হোয়াট এভার যে কোনো ধরনের আমাদের ক্ষেত্রফল আমরা বের করব। তো যদি ক্ষেত্রফল বের করতে হয় তাহলে আমাদের কাজ কি? দেখো, আমাদের ক্ষেত্রফলের ফর্মুলা জানো, একটা বিন্দু যদি x1, y1 হয়, আরেকটা যদি আমাদের x2, y2 হয়, আরেকটা যদি x3, y3 হয়, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো ভাইয়া আমাদের ক্ষেত্রফলটা হচ্ছে হাফ ইন্টু ত্রিভুজের ক্ষেত্রফল, তিনটে শীর্ষবিন্দু দেওয়া আছে এ বি সি, তাহলে এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু
প্রথম বিন্দুটা বসাই দিব, দ্বিতীয় বিন্দুটা বসাই দিব, তৃতীয় বিন্দুটা বসাই দিব, 1 1 1 ক্যালকুলেশন করলে তুমি কিন্তু আনসার পেয়ে যাবা। এখন অনেকের কাছে মনে হয় ভাইয়া নির্ণয় করতে করতে আমার টাইম লাগবে। হ্যাঁ, যদি আমার জিরোওয়ালা কোনো কিছু থাকে তখন আমার সুবিধা হইতো, কিন্তু নর্মালি নির্ণয় করতে অনেক টাইম লাগে। তো আমরা একটা কাজ করব, কি কাজ করব জানো? আমরা জাস্ট যে কাজটা করব, মনে করো ত্রিভুজের 3টে শীর্ষবিন্দু তোমার কাছে দেওয়া আছে, a অফ 3,3, b অফ -1, 5, c অফ 4, -2। তুমি যে কাজটা করবা, এই 3টা বিন্দুর মধ্যে যে কোনো একটাকে জিরো বানাবা। কি বললাম? যে কোনো একটাকে জিরো বানাবা। তাহলে জিরো বানাবা কিভাবে? ভাই এই 3 3 কে জিরো বানাইতে হলে কি করতে হয়? সিম্পল ভাই, আমাদের এই বিন্দুটাকে 0 0 বানাইলে 0 0 বানাই ফেললাম একবার। তাহলে জিরো বানাইতে হলে তুমি কি করছো? ভাই জিরো বানানোর জন্য বুজ থেকে আমরা 3 বিয়োগ করছি, আর কোটি থেকেও আমরা 3 বিয়োগ করছি। যেহেতু এখান থেকে তুমি বুজ থেকে 3 বিয়োগ করলা, কোটি থেকে 3 বিয়োগ করলা, প্রত্যেকটা বিন্দুর মধ্যে সেম কাজটা করতে হবে। সেম কাজটা করলে কি হবে? ভাইয়া বুজ হচ্ছে -1, -1 থেকে যদি 3 বিয়োগ করি এটা হয় -4, 5 থেকে 3 বিয়োগ করলে এটা হয় 2। ওকে, এখানে বুজ হচ্ছে 4, 4 থেকে 3 বিয়োগ করলে এটা হয় 1, আর -2 থেকে 3 বিয়োগ করলে এটা হয় -5। এবার একবারে সোজা, এটা 0 0, একটা এটা আর একটা এটা। তাহলে তোমাকে যে কাজটা করতে হবে ভাইয়া, ক্ষেত্রফল সমান হচ্ছে হাফ ইন্টু দূরে মাইনাস কাছে, হাফ ইন্টু দূরে মাইনাস কাছে। দূরে মাইনাস কাছে মানে কি ভাই? এটা তো 0, 0টা বাদ, বাকি যে দুইটা আছে এই দুইটার মধ্যে টোটাল রাশি আছে 4টা। এদের মধ্যে কাছে কারা ভাই? এই দুইজন হচ্ছে আমাদের কাছে, আর এই দুইজন হচ্ছে আমাদের কেমন? দূরে। তাহলে দূরের দুজন কে কে ভাই? -4 -5 গুণ করো তো কত হয় ভাই? 4 5 20। তাহলে হাফ অফ আমাদের এটা হয় 20 মাইনাস এটা হচ্ছে 2 একে 2, তাহলে 20 - 2 = 18, হাফ ইন্টু আমাদের 18। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো 9 বর্গ একক। এটা হচ্ছে আমাদের আনসার। অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফল আমরা এই সহজভাবে বের করে ফেলতে পারি। তাহলে আমাদের, তোমরা এখন আমাকে বলতে পারো ভাইয়া সিম্পল কথা হচ্ছে, এটা ছিল আমাদের ত্রিভুজটা, তো আপনি এটাকে 0 0 বানাইলেন, তাহলে ঝামেলা হয়ে গেল না? দেখো এটাই মনে করো আমার মূল বিন্দু। তাহলে অ্যাকচুয়ালি আমি যে কাজটা করছি, এই পয়েন্টটাকে মনে করে এখানে নিয়ে চলে আসলাম। তাহলে এই পয়েন্টটাকে এখানে আসা মানে কি? আমি তার এই যে কোটিটাকে এতটুকু নিচে নামাই দিলাম, বুজটাকে এতটুকু বামে সরাই দিলাম। তাহলে আমার এখানেও সেম কাজটা হবে না? কোটিটা এতটুকু নিচে নেমে যাবে, বুজটা এতটুকু বামে চলে আসবে। এখানেও সেম, কোটিটা এতটুকু নিচে নেমে যাবে, বুজটা এতটুকু বামে চলে আসবে। তখন আমাদের নতুন ত্রিভুজ হয়ে যাবে এটা। এখন কথা হচ্ছে ত্রিভুজটা আগেরটাই, ক্ষেত্রফল সেম। তো আমার কথা হচ্ছে একটাকে আমরা, ওই জন্য এটাকে আমরা বলি শিফটিং রুল। অর্থাৎ আমরা যে কোনো একটাকে যদি 0-তে শিফট করে ফেলতে পারি, অন্যগুলোকে আস্তে আস্তে নিচে নামাই নিয়ে আসলাম। মানে এক কথায় তোমাকে যে কোনো একটাকে 0 বানাইতে হবে। 0 বানানোর জন্য যা করা লাগে তা করবা, সেই করাটা সবার মধ্যে করতে হবে। তাহলে দেখবো অটোমেটিক আমাদের আনসার মিলে যাবে। তাহলে আমরা একটাকে 0 বানাবো, 0 বানানো বাদে বাকি যে দুইটা থাকবে ওই দুইটাকে আমরা পাশাপাশি বসাবো। পাশাপাশি বসানোর পর আমরা যে কাজটা করব, আমাদের ক্ষেত্রফল সমান হচ্ছে হাফ ইন্টু দূরে মাইনাস কাছে। তাহলে যারা কাছাকাছি আছে তাদেরকে গুণ করব, আর যারা দূরে দূরে আছে তাদেরকে গুণ করব। তাহলে দূরে মাইনাস কাছে অথবা কাছে মাইনাস দূরে দিলেও সমস্যা নেই, কারণ এখানে আমাদের পরমান চিহ্ন আছে, ক্ষেত্রফল অলওয়েজ ধনাত্মক হবে। আশা করি বুঝতে পারছো, সুন্দর একটা টেকনিক। ওকে, যদি আমরা এতটুকু বুঝে থাকি ভাইয়ারা, তাহলে খুবই খেয়াল করে দেখো আমাদের সিম্পল আইডিয়া। তাহলে আমরা এতটুকু বুঝে গেলাম। যদি আমরা এতটুকু বুঝি তাহলে আমাদের আর একটু সামনের দিকে আগানো যাক। তো সামনের দিকে আগাইলে আমরা কি পাবো দেখি। তো সামনের দিকে যদি আমরা আগাই তাহলে আমরা যে জিনিসটা পাবো সেটা হচ্ছে, এবার তোমাকে ত্রিভুজ চতুর্ভুজ যে কোনো কিছু বলতে পারে। ভাই আমাকে মনে করো বলা হলো a অফ x1 y1 b অফ x2 y2 c অফ x3 y3, কোন একটা ত্রিভুজ। তো তোমাকে যে কাজটা করতে হবে, তোমার কাজটা হচ্ছে খুবই সোজা। সেই সোজা কাজটা কি? আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল ABC হচ্ছে হাফ অফ প্রথম বিন্দুটাকে x1 y1 বসাই দিলাম, দ্বিতীয় বিন্দুটা x2 y2, তৃতীয় বিন্দু x3 y3। যেখান থেকে শুরু করছিলে আবার সেখানে পর্যন্ত যাইতে হবে। মানে প্রথম বিন্দু, দ্বিতীয় বিন্দু, তৃতীয় বিন্দু বসানোর পর তার নাই, না থাকলে আবার প্রথমটা। তাহলে আমাদের এখান থেকে আমরা কি করব? হাফ অফ, প্রথমে আমরা এইদিকে গুণ করব, এইদিকে গুণ করব, এইদিকে গুণ করব, এইদিকে গুণ করব। এইদিকে গুণ করলে কি পাচ্ছি ভাই? আমাদের এটা হচ্ছে আমাদের x1 y2 প্লাস x2 y3 প্লাস x3 y1 করলাম। এরপর আমরা যে কাজটা করব, এইদিকে গুণ করব, এইদিকে গুণ করব, এইদিকে গুণ করব। এটাকে আমরা হলো ষোলেক ফর্মুলা। তাহলে আমাদের x2 y1 প্লাস x3 y2 প্লাস x1 y3
করলাম, করার পর এই যে প্রথমে যা পেলাম তার থেকে এটা বিয়োগ করে দিব, তাহলে আমরা ক্ষেত্রফলটা পেয়ে যাব। একইভাবে চতুর্ভুজ বলুক সমস্যা নেই। চারটাকে সিরিয়ালে বসাও। হাফ অফ আমাদের x1 y1 x2 y2 x3 y3 x4 y4, এবার আমাদের x3 y3 এবার বসানোর পর আমাদের যে কাজটা করতে হবে, আমাদের যেমন x1 y1 x2 y2 x3 y3 x4 এখানে তো হ্যাঁ x4 y4, কারণ চতুর্ভুজ মানে চারটা আছে। এরপর আবার প্রথমটা x1 y1 ক্যালকুলেশন করে তুমি আনসার পেয়ে যাবা, এই যে এই প্রসেসে। তাহলে এটা আমাদের যে কোনো বুঝ হোক, ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ, এবার যেটাই দেখ আমার ইনশাল্লাহ সলভ করতে আর কোনো প্রবলেম হবে না। আর আরেকটা জিনিস তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে একটু আগে যে কেন্দ্র পড়ছিল না, এই কেন্দ্রের ক্ষেত্রে তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে। মনে করো এটা হচ্ছে লম্ব কেন্দ্র, আর এটা মনে করো হচ্ছে পরিকেন্দ্র, এটা হচ্ছে পরিকেন্দ্র। মাথায় রাখবা লম্ব কেন্দ্র এবং পরিকেন্দ্রকে ভরকেন্দ্র যেটা আছে সেই ভরকেন্দ্র 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। এটা একটু আমাকে মুখস্থ রাখতে হবে, অনেক সময় এমসিকিউতে আসতে পারে যে কোনো একটা ত্রিভুজের লম্ব কেন্দ্র এবং পরিকেন্দ্রকে তার ভর কেন্দ্রটা 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। আর রিপিট এগেন, কোনো একটা ত্রিভুজের লম্ব কেন্দ্র এবং পরিকেন্দ্রকে তার ভর কেন্দ্র 2:1 অনুপাতে কী করে? অন্তর্বিভক্ত করে। 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। এই কনসেপ্ট দিয়ে আমরা যে কাজটা করতে পারবো, এই কনসেপ্ট দিয়ে আমরা চাইলে আমরা যে কোনো ধরনের আমাদের এই যে ক্ষেত্রফল আমরা বের করে ফেলতে পারবো। এবার আসা হচ্ছে তোমাদের এই ধরনের কিছু প্রশ্ন থাকে, যে কোনো একটা সামান্তরিক দিল বা রম্বস দিল, মানে এক কথা চতুর্ভুজের মধ্যে চারটা শীর্ষবিন্দুর মধ্যে তিনটা জানা থাকে, আরেকটা জানা থাকে না, মানে চতুর্থ শীর্ষবিন্দু তোমাকে বের করতে বলে। ফর এক্সাম্পল ভাইয়া তোমাকে এটা দেওয়া আছে, হ্যাঁ ভাইয়া এটা আমাকে দেওয়া আছে, কি দেওয়া আছে ভাইয়া? সিম্পল, এটা হচ্ছে ভাইয়া a of x1, y1, এটা হচ্ছে আমাদের b of x2, y2, এটা হচ্ছে c of x3, y3, এটা হচ্ছে আমাদের d of x4, y4। ফর এক্সাম্পল ভাইয়া আমার এ বি সি দেওয়া আছে, এটা আমার দেওয়া নাই, এটা আমাকে বের করতে বলছে, মানে এ বি সি দেওয়া আছে, ডি আমার দেওয়া নাই। তো আমি তোমাকে কি বলবো ভাইয়া, তুমি ডি বিন্দুটা কিভাবে বের করবা? একবারে সিম্পল একটা হিসাব, সেটা হচ্ছে তুমি ডি বিন্দুর ভুজ বের করতে পারছো না x4, জি ভাইয়া, একবারে সোজাসাপটা হিসাব। তার অপোজিটটা বাদে, মানে ডি এবং ডি এর অপোজিট কর্ণ বরাবর যেটা আছে সেটা বাদে বাকি যে দুইটা বুঝ আছে ওই দুটোকে যোগ করব, x1 + x2, এই দুটোকে যোগ করব, x1 + x3, এই দুটোকে যোগ করব। যোগ করার পর এখান থেকে এই x2টাকে বিয়োগ করে দিব, -x2। একইভাবে তোমাকে y বের করতে বললো, y4 সমান এই দুইটা y1 + y3, তার থেকে y2টাকে বিয়োগ করে দিব। ভাইয়া এবার যদি আমার হয় এরকম, ভাই আমাকে বি বিন্দুটা বলেন তো, আমাকে অন্য তিনটা দেওয়া আছে, আমাদের এ বিন্দুটা বের করতে বলছো, অন্য তিনটা দেওয়া আছে, তাহলে এ এর অপোজিট কোনটা? x3, বাকি দুইটা যোগ করো, x2 + x4, তার থেকে হচ্ছে x3টা বিয়োগ করে দাও, শেষ, তাহলে তুমি x1টা পেয়ে যাবা। আশা করি তোমরা আমার কথাটা বুঝতে পারছো। এভাবে করে তোমরা যে কাজটা করতে পারবা, এভাবে করে তোমরা যে কোনো আমাদের চারটা বিন্দুর মধ্যে যদি দুইটা বিন্দু জানা থাকে, আরেকটা বিন্দু তুমি বের করে ফেলতে, তিনটা বিন্দু জানা থাকলে আরেকটা বিন্দু তুমি খুব ইজিলি কি করে ফেলতে পারবা? বের করে ফেলতে পারবা। তাহলে আমরা এই অনুযায়ী যে কাজটা করতে পারি, এই অনুযায়ী আমাদের চারটা শীর্ষবিন্দুর মধ্যে তিনটা শীর্ষবিন্দু জানা থাকলে আমরা চতুর্থ শীর্ষবিন্দু যেটা, সেই চতুর্থ শীর্ষবিন্দু আমরা খুব ইজিলি আমরা বের করে ফেলতে পারি। আর আরেকটা হচ্ছে তোমাকে সঞ্চারপথের জিনিসগুলো তো জাস্ট যেভাবে দেওয়া থাকে ওইভাবে তুমি করে ফেলতে পারো। প্রশ্নের মধ্যে বলা থাকবে, যেমন বলা থাকবে কোন একটা বিন্দু থেকে একটি চলমান বিন্দু সবসময় সমান দূরত্ব বজায় থাকে, 5 একক দূরত্ব বজায় থাকে, তাহলে আমরা এই দূরত্বের সমান 5 একক দিলে আনসার মিলে যাবে। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের কোন একটা বিন্দু মনে করো x অক্ষে আছে, মানে মাথায় রাখতে হবে তার কোটি শূন্য। আর কোন একটা বিন্দু y অক্ষে আছে, আমাকে মাথায় রাখতে হবে তার ভুজ কিন্তু শূন্য। আবার আমাদের তাহলে কোন একটা কোটি যদি আমাদের কোন একটা বিন্দু কোথায় আছে তার উপর ডিপেন্ড করে আমরা বলতে পারবো তার ভুজ নাকি কোটি কোনটা শূন্য। আবার আমাদের মনে করো কোন একটা বিন্দু হচ্ছে আমাদের এটা হচ্ছে আমার x, y, তাহলে আমরা বলতে পারবো x মানে হচ্ছে আমার এটা x অক্ষের দিকে কতটুকু যায়, x অক্ষের দিকে যতটুকু যায় সেটা হচ্ছে x, y অক্ষের দিকে যতটুকু যায় সেটা হচ্ছে y। এখন হচ্ছে তোমাকে যদি বলা হয়
এই বিন্দুটা এক্স অক্ষ থেকে কত দূরে, এই বিন্দুটা এক্স অক্ষ থেকে কত দূরে। খেয়াল করে দেখো, অনেকে আমাকে বলে দিবে এক্স, না এটা হচ্ছে এক্স অক্ষ। এই এক্স অক্ষ থেকে বিন্দুর দূরত্ব মান হচ্ছে এটাকে আমরা বলি ওয়াই। তাহলে এক্স অক্ষ থেকে দূরত্বটা কার সমান, কোটির সমান। আর ওয়াই অক্ষ থেকে দূরত্ব এটা হচ্ছে আমাদের কিসের সমান, ভুজের সমান। তাহলে আমরা আবারও বলতেছি, আমাদের এক্স অক্ষ থেকে দূরত্বটা কোটির সমান, ওয়াই অক্ষ থেকে যে দূরত্ব সেটা হচ্ছে ভুজের সমান। এবং এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টের উপর বেস করে তোমাদের প্রচুর পরিমাণ প্রশ্ন আমাদের পরীক্ষায় হয় এবং সেই প্রশ্নগুলো তোমরা খুব ইজিলি সলভ করে ফেলতে পারবা। ওকে, তাহলে আমাদের এভাবে যদি তোমাদের এই কনসেপ্ট যেগুলো আছে, এই কনসেপ্ট দিয়ে হচ্ছে আমাদের প্রথমে স্থানাঙ্ক রিলেটেড যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো আমরা ইজিলি সলভ করতে পারবো। এরপর আমাদের এবার আসা হচ্ছে বিভিন্ন ধরনের সরলরেখা রিলেটেড, সেই সরলরেখা রিলেটেড ম্যাথগুলো আমরা দেখব। ওকে, এবার তাহলে আমরা একটু সামনের দিকে আগাই। আর একটু সামনের দিকে আগালে আমাকে দেখতে হবে বিভিন্ন ধরনের সরলরেখা। এখন বিভিন্ন ধরনের সরলরেখা যদি তুমি বের করতে যাও, তাহলে সিম্পল কথা হচ্ছে ভাইয়া, আমরা প্রথমে ধরে নিই কোন একটা এটা মনে করো আমার এক্স অক্ষ, এটা মনে করো ওয়াই অক্ষ। তাহলে কোন একটা সরলরেখা যেটা ওয়াই অক্ষের সমান্তরাল, এক্স অক্ষ থেকে কতটুকু দূরে, এ পরিমাণ দূরে। তাহলে আমরা এই সরলরেখার সমীকরণ বলতে পারি এক্স ইকুয়ালস টু এ। তাহলে এক্স ইকুয়ালস টু সামথিং মান হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল এবং তা ওয়াই অক্ষ থেকে কতটুকু দূরে, এ একক দূরে। যদি আমার এ একক দূরে হয় তাহলে এক্স ইকুয়ালস টু এ। যদি নেগেটিভ দিকে হয় তাহলে তো নেগেটিভ, যেমন এক্স অক্ষের ঋণাত্মক দিকে 3 একক দূরে, তাহলে এক্স ইকুয়ালস টু -3। আর সিমিলারলি ওয়াই অক্ষের সমীকরণ হচ্ছে এক্স ইকুয়ালস টু 0। এবার যদি মনে করো কোন একটা সরলরেখা এটা ওয়াই অক্ষের এক্স অক্ষের সমান্তরাল কতটুকু দূরে, বি পরিমাণ দূরে, তাহলে এটা সমীকরণ বলতে পারি ওয়াই ইকুয়ালস টু বি। এবং আমরা এই ক্ষেত্রে বলতে পারি, আমরা এখানে যে জিনিসটা বলতে পারি, এ ওয়াই অক্ষের সমীকরণ হচ্ছে ভাইয়া আমাদের এক্স অক্ষের সমীকরণ হচ্ছে ভাইয়া ওয়াই ইকুয়ালস টু 0। তাহলে 4 ধরনের জিনিস পেলাম, একটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল, আর একটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল, একটা হচ্ছে এক্স অক্ষ, আর একটা হচ্ছে ওয়াই অক্ষ। এক্স অক্ষের সমান্তরাল ওয়াই ইকুয়ালস টু সামথিং, এক্স অক্ষ ওয়াই ইকুয়ালস টু 0, ওয়াই অক্ষের সমান্তরাল এক্স ইকুয়ালস টু সামথিং, ওয়াই অক্ষ এক্স ইকুয়ালস টু 0। এবার যদি কোন একটা সরলরেখা মূলবিন্দুগামী হয়, মূলবিন্দুগামী কোন একটা সরলরেখার সমীকরণ হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এম এক্স, যেখানে এম মান হচ্ছে ওই সরলরেখার ঢাল। আর আমাদের যদি কোন একটা সরলরেখা মূলবিন্দুগামী না হয়, সে যদি ওয়াই অক্ষ থেকে ওয়াই অক্ষের ধনাত্মক দিক থেকে সি পরিমাণ অংশ কেটে নেয়, তাহলে তার সমীকরণ হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি। যদি আমরা সি এর মান নেগেটিভ আসে, এর মানে সে ধনাত্মক দিক থেকে কাটে নাই, ঋণাত্মক দিক থেকে কাটছে। বাট মাথায় রাখতে হবে এখানে সিটা মানে হচ্ছে কি, এখানে সি মানে হচ্ছে সে ওয়াই অক্ষ থেকে কাটছে, ওয়াই অক্ষ থেকে ধনাত্মক। যেমন ফর এক্সাম্পল ওয়াই ইকুয়ালস টু 2x - 3, এর মানে তার ঢাল হচ্ছে 2 এবং সে ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে 3 একক দূরে অবস্থান করে। এর মানে ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে 1 2 3 এই বিন্দুতে সে ছেদ করছে, মানে ওই বিন্দুতে সে ওয়াই অক্ষকে কাট করছে। এই জিনিসটা আমাকে একটু মাথায় রাখতে হবে। এবার আসো, কোন একটা সরলরেখা তার সাধারণ সমীকরণ হচ্ছে ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0। অনেক সময় এই ধরনের প্রশ্ন আসে, আমাদের ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0 সরলরেখায় a ইকুয়ালস টু 0 হলে কি হয়? আচ্ছা দেখো তো, a এর মান 0 মানে কি, এই পুরো অংশটা 0 হয়ে গেছে। এই পুরো অংশটা 0 হয়ে গেলে এই জিনিসটা সমান 0, by প্লাস c সমান 0। তাহলে আমরা এখান থেকে বলতে পারি bc তো কনস্ট্যান্ট, তাহলে এখান থেকে y ইকুয়ালস টু বলা যায় -c/b। এর মানে y ইকুয়ালস টু সামথিং মানে কি, এক্স অক্ষের সমান্তরাল। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের এক্স অক্ষের সমান্তরাল নির্দেশ করে, এক্স অক্ষের সমান্তরাল নির্দেশ করে। তাহলে আমরা বলতে পারবো এক্স অক্ষের সমান্তরাল লেখার সমীকরণে a ইকুয়ালস টু 0, এ মানে কি এক্স এর সহগ। তাহলে আমরা বলতে পারি যদি কখনো বলা হয় কোন একটা সরলরেখায় এক্স অক্ষের সমান্তরাল, তাহলে আমরা সেই ক্ষেত্রে বলতে পারবো এক্স এর সহগ 0, এক্স এর সহগ কত, 0। তাহলে এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণে এক্স এর সহগ 0। এবার যদি কোনো বি ইকুয়ালস টু 0 হয়, তাহলে এই অংশটা 0 হয়ে যাবে। তাহলে বলতে পারি ax প্লাস c ইকুয়ালস টু 0। এখান থেকে বলা যায় x ইকুয়ালস টু -c/a। তাহলে আমরা এখান থেকে একটা কথা বলতে পারি, আমাদের b ইকুয়ালস টু 0 মান হচ্ছে x ইকুয়ালস টু সামথিং, x ইকুয়ালস টু সামথিং মান হচ্ছে এটা আমাদের y অক্ষের সমান্তরাল। এটা কার সমান্তরাল, y অক্ষের সমান্তরাল। এবার একটু খেয়াল করো তো, কোনো একটা সরলরেখা যদি y অক্ষের সমান্তরাল হয়, সেক্ষেত্রে b এর মান 0, আর b মানে কি, y এর সহগ। তাহলে আমরা বলতে পারি কোনো একটা সরলরেখা যদি y অক্ষের সমান্তরাল হয়, তাহলে y এর সহগ কত, y এর সহগ ইকুয়ালস টু 0। তাহলে কয়েকটা জিনিস,
যদি আমার x ইকুয়াল টু সামথিং হয় y অক্ষের সমান্তরাল, y ইকুয়াল টু সামথিং হলে x ইকুয়াল টু সমান্তরাল x অক্ষের সমান্তরাল, x ইকুয়াল টু 0 হলে y অক্ষ, y ইকুয়াল টু 0 হলে x অক্ষ। এবার আসো যদি আমাদের x অক্ষের সমান্তরাল হয় তাহলে ওই সরলরেখায় x এর সহগ 0, y অক্ষের সমান্তরাল হলে ওই সরলরেখায় y এর সহগ 0। এবার আসি ছেদাকার সমীকরণ। কিছু কিছু সরলরেখা আছে যারা x এবং y দুইটা অক্ষকেই ছেদ করে। ফর এক্সাম্পল এই সরলরেখাটা x অক্ষকে ছেদ করলো, y অক্ষকে ছেদ করলো। x অক্ষ থেকে সে যতটুকু অংশ কর্তন করছে তাকে আমরা বলি a, তাহলে আমরা এই পয়েন্টের স্থানাঙ্ক কত a, 0। y অক্ষ থেকে যতটুকু কর্তন করলো তার স্থানাঙ্ক হচ্ছে আমাদের 0, b, তাহলে এতটুকু হচ্ছে আমাদের b, তাহলে আমাদের স্থানাঙ্ক হচ্ছে 0, b। এই সরলরেখার সমীকরণ হচ্ছে ভাইয়া x/a + y/b = 1। এটা হচ্ছে আমার ছেদাকার সমীকরণ, মোস্ট ইম্পর্টেন্ট ইকুয়েশন। তাহলে আমরা বলতে পারি আমাদের কোন একটা সরলরেখা যদি এই আকারে থাকে x/a + y/b = 1, তাহলে আমরা বলতে পারবো সেই সরলরেখা x অক্ষকে a, 0 বিন্দুতে ছেদ করে, y অক্ষকে 0, b বিন্দুতে ছেদ করে এবং x অক্ষ থেকে কর্তৃত অংশের পরিমাণ হচ্ছে a, y অক্ষ থেকে কর্তৃত অংশের পরিমাণ হচ্ছে b। আবার অনেক সময় দেখা যায় তোমাকে এই ফরম্যাট দেওয়া থাকে না, তোমাকে অন্য কিছু দেওয়া থাকে একই ধরনের, কিন্তু তোমাকে এবার দেওয়া আছে কি, তোমাকে দেওয়া আছে হচ্ছে মূল বিন্দু থেকে এই সরলরেখার উপর যদি একটা লম্ব টানি, আমার এই সরলরেখার সমীকরণ বের করব। তাহলে মূল বিন্দু থেকে এটার উপর একটা লম্ব টানলাম, মূল বিন্দু থেকে এই সরলরেখার উপর লম্ব টানলে ওই লম্ব দূরত্বটাকে আমি নাম দিলাম হচ্ছে ফি, এবং সেটা x অক্ষের সাথে যে কোণটা উৎপন্ন করে সেই কোণটাকে আমরা বলতেছি আলফা। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এই সরলরেখার যে সমীকরণ সেটা হচ্ছে x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়ালস টু হচ্ছে ফি। তাহলে এটাকে আমরা বলতে পারি কি x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়ালস টু হচ্ছে কত, ফি। এই জিনিসটা আমাকে একটু মাথায় রাখতে হবে। এখন একটু খেয়াল করে দেখো ভাই, সিম্পল কথা হচ্ছে আমরা এতটুকু বুঝলাম, এটা হচ্ছে আমাদের কি ছেদাকার সমীকরণ। এখন কোন একটা সরলরেখা যদি জেনারেল রূপে থাকে, ফর এক্সাম্পল আমাদের কোন একটা সরলরেখা আছে এরকম, কিরকম সরলরেখা আছে আমাদের 2x প্লাস 3y ইকুয়ালস টু ফর এক্সাম্পল 6 বা -6 ইকুয়ালস টু 0, এটা হচ্ছে আমার একটা সরলরেখা। এই সরলরেখাটাকে ছেদাকারে রূপান্তর করব কিভাবে, এই যে ছেদাকারে রূপান্তর করলে আমি সরাসরি বলে দিতে পারবো এটা x অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে, y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে। তাহলে আমরা কি করব, এখানে প্রথমে কনস্ট্যান্টটাকে ডান পাশে নিব, তাহলে 2x + 3y ইকুয়ালস হচ্ছে কনস্ট্যান্ট 6। এখন ডান পাশে আমার কি থাকতে হয়, 1 থাকতে হয়, তাহলে 6 দ্বারা ভাগ করতে হয়, 6 দ্বারা ভাগ করলে আমরা পাবো x/3 + y/2 ইকুয়ালস টু 0, 1। তাহলে আমরা বলবো এটা এমন একটা সরলরেখা যেটা x অক্ষ থেকে 3 একক অংশ কর্তন করে, y অক্ষ থেকে 2 একক অংশ কর্তন করে, কোন দিকে, ধনাত্মক দিকে, যেহেতু মানগুলো ধনাত্মক, এবং x অক্ষের ছেদবিন্দু হচ্ছে 3, 0, y অক্ষের ছেদবিন্দু হচ্ছে 0, 2। তাহলে আমরা এখান থেকে এই কথাগুলো বলে দিতে পারি। এবার আসো ভাইয়া, মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে আমাকে এবার ঢাল বের করতে হবে। কি বের করতে হবে, ঢাল বলতে আমরা কি বুঝি, কোন একটা সরলরেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্রিগোনোমেট্রিক ট্যানজেন্টের মানকে আমরা তার ঢাল বলি, তার ট্রিগোনোমেট্রিক ট্যানজেন্টের মানকে আমরা তার কি বলি, ঢাল বলি। তাহলে x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করবে, তাহলে আমাদের এটা হচ্ছে মনে করো x অক্ষ, এটা মনে করো y অক্ষ, তাহলে কোন একটা সরলরেখা সে আমাদের x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করলে সেই কোণটা হচ্ছে থিটা। এই থিটার যে ট্যানজেন্ট tan থিটা, এই tan থিটাটাকে আমরা বলতেছি তার ঢাল। আর ঢাল মানে সবসময় আমরা কি বলবো ভাই, লম্ব ডিভাইডেড বাই ভূমি। এবার পরীক্ষায় তোমাকে যে জিনিসটা হবে, দুইটা বিন্দু দেওয়া থাকবে, যেমন তোমাকে দুইটা বিন্দু দেওয়া আছে, একটা বিন্দু দেওয়া আছে x1, y1, আর একটা বিন্দু দেওয়া আছে ভাই x2, y2। তাহলে এই দুইটা বিন্দুতে সংযুক্ত যে সরলরেখা, এই সরলরেখার ঢাল কত, সোজা সাপটা নিয়ম, ঢাল মানে হচ্ছে কোটিদ্বয়ের অন্তর ডিভাইড বাই ভুজদ্বয়ের অন্তর। কোটিদ্বয়ের অন্তর কত, y1 - y2, ভুজদ্বয়ের অন্তর কত, x1 - x2। এই যে আমাদের কোটিদ্বয়ের অন্তর ডিভাইড বাই ভুজদ্বয়ের অন্তর, এটাকে আমরা বলতেছি তার ঢাল, এটাকে আমরা বলতেছি কি তার ঢাল। এবং এখানে আমরা যে বলতেছি ডাল m = tan থিটা, এখানে একটা জিনিস খেয়াল করে দেখবা, প্রথম কথা হচ্ছে আমাদের থিটা = 90 ডিগ্রি যদি হয় তাহলে আমরা m জানি না, সোজা সাপটা হিসাব। থিটা = যদি 90 ডিগ্রি হয় তাহলে আমরা ঢাল কি জানি না। থিটা = 90 ডিগ্রি হলে যেহেতু আমরা ঢাল জানি না, তাহলে আমরা বলতে পারি 90 ডিগ্রির জন্য ঢাল বের করা সম্ভব না। এর মানে আমরা একটা কথা বলতে পারি, y অক্ষের ঢাল নির্ণয় অসম্ভব, y অক্ষের ঢাল বের করা যায় না। এর মানে আমরা y অক্ষের ঢাল বের করতে পারি না। এখন তাহলে থিটা যদি আমার <90 ডিগ্রি হয়, <90 ডিগ্রি হয়, এর মানে থিটা সূক্ষ্মকোণ, তুমি দেখবা ঢাল আমাদের পজিটিভ আসবে।
আর থিটা যদি গ্রেটার দেন 90 ডিগ্রি হয় তুমি দেখবা থিটা আমাদের স্থূলকোণ, তখন আমরা দেখবে ডাল আমাদের নেগেটিভ আসতেছে। তাহলে আমরা বলতে পারবো থিটা যদি আমাদের সূক্ষ্মকোণ হয়, যদি আমাদের থিটা সূক্ষ্মকোণ হয় তাহলে আমাদের ঢাল পজিটিভ, আর ঢাল পজিটিভ মানে হচ্ছে থিটা সূক্ষ্মকোণ। একইভাবে থিটা যদি আমাদের সূক্ষ্মকোণ না হইয়া থিটা আমাদের স্থূলকোণ হয়, মানে 90 ডিগ্রি থেকে বড় স্থূলকোণ হয়, তাহলে ডাল নেগেটিভ। একইভাবে ডাল নেগেটিভ মানে হচ্ছে থিটা হচ্ছে আমাদের কি স্থূলকোণ, ডাল নেগেটিভ মানে হচ্ছে থিটা হচ্ছে স্থূলকোণ। এবার আমরা যদি বলি এক্স অক্ষ বা এক্স অক্ষের সমান্তরাল রেখার ডাল কত, এক্স অক্ষ বা এক্স অক্ষের সমান্তরাল রেখার ডাল 0, আর ওয়াই অক্ষ বা ওয়াই অক্ষ সমান্তরাল রেখার ডাল হচ্ছে আমাদের ইনফিনিটি, বা আমরা বের করতে জানি না, এটা আমরা বের করতে জানি না। এখন তাহলে আমরা এখান থেকে একটা জিনিস আসলো, আমরা এতটুকু বুঝে গেলাম, সেটা হচ্ছে আমাদের ঢাল কিভাবে বের করতে হয়। আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট নিয়ম হচ্ছে এটা, কোটিদ্বয়ের অন্তর ডিভাইড বাই ভুজদ্বয়ের অন্তর। এবার এখান থেকে তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি, আমাকে প্রথমত দুই ধরনের সমীকরণ শিখতে হবে। এক ধরনের সমীকরণ কি, যদি কখনো এরকম থাকে কোন একটা সরল রেখা, ওই সরল রেখার উপরস্থ কোন একটা বিন্দু দেওয়া আছে x1, y1, তাহলে তোমাকে বলা হলো x1, y1 বিন্দুগামী এবং এটার যে ঢাল হচ্ছে m, তাহলে m ঢাল বিশিষ্ট এবং x1, y1 বিন্দুগামী সরল রেখার সমীকরণ হবে এরকম y - y1 = m × x - x1। খেয়াল করে দেখো x1, y1, m, এই তিনটা জিনিসই তুমি জানো। তাহলে আমরা বলতে পারি কোন একটা বিন্দু যদি x1, y1 হয়, ওই বিন্দুগামী এবং m ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ হচ্ছে y - y1 = m × x - x1। একইভাবে আমরা এখান থেকে বলতে পারি ভাইয়া, যদি কোন একটা সরলরেখা দুইটা বিন্দুগামী হয়, দুইটা বিন্দুগামী কি, একটা হচ্ছে x1, y1 আর একটা হচ্ছে আমাদের x2, y2, তখন তোমাকে আর ঢাল বের করার দরকার নাই। তখন তুমি এই সরলরেখার সমীকরণ কি বলতে পারবা, y - y1 / y1 - y2 = x - x1 / x1 - x2। এটাই হচ্ছে আমার ওই সরলরেখার সমীকরণ। বজ্রগুণন করে ক্যালকুলেশন করলে তুমি আনসার পেয়ে যাবা। তাহলে আমরা দেখলাম আমাদের যদি বিন্দু একটা দেওয়া থাকে, কোন একটা নির্দিষ্ট বিন্দুগামী মানে কি, নিশ্চয়ই ওই বিন্দু দ্বারা সরলরেখাটা সিদ্ধ হবে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। কোন একটা বিন্দুগামী মানে বিন্দু দ্বারা সিদ্ধ হবে। তাহলে আমাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কোন একটা নির্দিষ্ট বিন্দুগামী এবং m ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ হচ্ছে y - y1 = m × x - x1। আর যদি বলা হয় দুইটা নির্দিষ্ট বিন্দুগামী, তখন হচ্ছে y - y1 / y1 - y2 = x - x1 / x1 - x2। এবার এখানে কথা আছে, সেই কথাটা কি, এখন সিম্পল আমরা আরো কয়েকটা কথা জানবো। সেই কথাগুলোর একটা হচ্ছে ভাইয়া, দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণ নির্ণয়। দুইটা সরলরেখার মধ্যবর্তী কি বের করতে হবে, কোণ বের করতে হবে। এখন দুইটি সরলরেখার মধ্যবর্তী কোণ বের করার আগে তোমাকে আরেকটা জিনিস শিখাই, সেটা হচ্ছে ভাইয়া আমাদের y = mx + c, এই সমীকরণে x এর যে সহগটা তাকে আমরা বলতেছি ঢাল। এখন তাহলে আমাকে প্রশ্ন করতে পারে ax + by + c = 0, এই সরলরেখার ঢাল কত? তাহলে এই সরলরেখা, এটা তো সরলরেখার সাধারণ রূপ, তাহলে ঢাল বের করা সম্ভব? জি ভাই সম্ভব। কিভাবে? এখান থেকে আমরা বলতে পারি by = -ax - c, তাহলে আমরা এখান থেকে বলতে পারি y = a/b × x - c/b। এখন আমার কথা হচ্ছে x এর যে সহগ তাকে আমরা কি বলি, ঢাল বলি। তাহলে x এর সহগটা কত, -a/b, তাহলে a - a/bটা হচ্ছে আমার ঢাল, তাহলে ঢাল হচ্ছে -a/b। তাহলে আমরা এখন থেকে পরীক্ষার এভাবে বের না করে আমরা ডাইরেক্ট মুখস্থ করে ফেলবো, সেটা হচ্ছে কি ax + by + c = 0, এই ধরনের যদি কোনো সরলরেখা থাকে তার ঢাল হচ্ছে -a/b। a মানে কি, x এর সহগ, b মানে হচ্ছে y এর সহগ। তাহলে x এর সহগ x এর সহগ / y এর সহগ, এটাকে আমরা বলি কি, তার ঢাল। তাহলে -x এর সহগ / y এর সহগ, এটাকে আমরা বলি তার ঢাল। -x এর সহগ / y এর সহগ, এটাকে আমরা তার কি বলি ভাইয়া, এটাকে আমরা তার ঢাল বলি। ওকে, এতটুকু কনসেপ্ট আশা করি ক্লিয়ার। এতটুকু কনসেপ্ট যদি ক্লিয়ার হয়, এবার তোমাদেরকে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস শেখাবো। সেই জিনিসটা কি, সেই জিনিসটা হচ্ছে দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণ নির্ণয়। অর্থাৎ আমার কাছে দুইটা সরলরেখা আছে, একটা সরলরেখা হচ্ছে এটা আর একটা সরলরেখা হচ্ছে এটা। এই সরলরেখার ঢাল জানলাম আমি m1, এই সরলরেখার ঢাল আমি জানি m2। এদের মধ্যবর্তী কোণটাকে আমি নাম দিলাম হচ্ছে ফাই। এই ফাইটা আমাকে বের করতে হবে। তাহলে ফর্মুলাটা দেখো, ফর্মুলাটা হচ্ছে এরকম, tan phi তাদের মধ্যবর্তী কোণ = ± m1 - m2 / 1 + m1 m2। বা আমরা এভাবে বলতে পারি phi = ± tan inverse m1 - m2 / 1 +
m1 ইন্টু m2। তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখি, তাহলে আমাদের এই সূত্রটা আমরা তখনই বলতে পারবো, এই সূত্রটা তখনই বলতে পারবো যখন আমরা m1 ও m2 জানি। যদি না জানি তখন কিন্তু করা যাবে না। আর তুমি তো মানই জানো না, তুমি তো মানই জানি না, তুমি কেমনে করবা? যেমন ফর এক্সাম্পল ওয়াই অক্ষ, ওয়াই অক্ষের ক্ষেত্রে কি তুমি ঢালের মান জানো? না। তো ঢালের মান না জানলে তুমি কেমনে অ্যাপ্লাই করবা? তুমি একটা জানো আর একটা জানো না, হবে না। তাহলে আমাদের এই সূত্রগুলো আমরা তখনই করতে পারবো যখন ঢাল আমার জানা থাকে, জানা থাকে, জানা থাকে, জানা থাকে, অজানা হলে হবে না। তাহলে আসো ভাইয়া, আমরা এখান থেকে আমাকে দুইটা জিনিস শিখতে হয়। একটা হচ্ছে ভাইয়া, যদি কখনো ফায়ের মান 0 ডিগ্রি হয়, ফায়ের মান 0 ডিগ্রি মানে রেখাদ্বয় পরস্পর কেমন? সমান্তরাল। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো ভাইয়া tan 0 মান হচ্ছে 0। তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশন করে পাবো m1 = m2। তাহলে আমরা এখান থেকে একটা কথা বলতে পারি, দুইটি সরলরেখা সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে তাদের ঢালদ্বয় কি হবে? সমান হবে। তাদের ঢালদ্বয় কি হবে? সমান হবে। আবার দুইটি সরলরেখা যদি লম্ব হয় phi = 90 ডিগ্রি, তাহলে দুইটি সরলরেখা আমাদের লম্ব হলে তাহলে কি হবে? তুমি এখান থেকে ক্যালকুলেশন করে দেখো, লম্ব হলে আমাদের m1 × m2 হইতে হয় -1। তাহলে আমরা একটা কথা বলতে পারি, দুইটি সরলরেখা সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে তাদের ঢালদ্বয় সমান হইতে হবে, আর দুইটি সরলরেখা লম্ব হওয়ার শর্ত হচ্ছে তাদের ঢালদ্বয়ের গুণফল -1 হবে। তাদের ঢালদ্বয়ের গুণফল কত হবে? -1 হবে। কিন্তু এখন আমার এখানে অনেকে আমাকে প্রশ্ন করে বসবে, এই প্রশ্নটা আমি অনেকবার পাইছি, সেটা হচ্ছে ভাইয়া দুইটি সরলরেখা লম্ব হওয়ার শর্ত হচ্ছে তাদের ঢালদ্বয়ের গুণফল -1। তাহলে আমার এটাকে যদি আপনি x অক্ষ বলেন, এটাকে যদি আপনি y অক্ষ বলেন, তাহলে x অক্ষ আর y অক্ষ এদের মধ্য দিয়ে কোণ তো 90 ডিগ্রি। তো x অক্ষের ঢাল হচ্ছে ভাইয়া m1 = 0, y অক্ষের ঢাল m2 হচ্ছে আমাদের ভাইয়া ইনফিনিটি। তা আমার তো কথা হচ্ছে শর্ত অনুযায়ী দুইটাকে গুণ করলে আমার কি হওয়ার কথা? -1 হওয়ার কথা, কিন্তু সেটা তো হচ্ছে না। আসলে এটা একটা অনির্ণীয় ফর্ম। আমরা তো আগেই বলছিলাম ভাইয়া, তুমি এই যে দুইটা সরলরেখার লম্ব হওয়ার শর্ত এটা তখনই বলতে পারবা যখন m1 m2 দুইটাই তোমার জানা। বাট এখানে আমার m1 জানা হলো, m2টা আমার অজানা। ওই কারণে আসলে এটা উইথাউট দিস সিচুয়েশন অ্যানাদার কেস তুমি এটা করতে পারবা, কারণ অনলি y অক্ষের ঢাল আমরা জানি না আর সবার ঢাল আমরা জানি। ওই কারণে এই প্রশ্ন অনেকেই করে ভাইয়া এই ধরনের জিনিসটা। তো অনেকেই করে, কিন্তু তাদের আসলে কনসেপ্ট এটা ক্লিয়ার নাই যে আমরা এটা তখনই করতে পারবো যখন ঢাল আমার জানা। এখানে তো ঢালটা আমার নির্ণয় করা সম্ভব না। তো যেখানে ঢাল নির্ণয় করা সম্ভব না, আমি জানি না, সেখানে আমি কিভাবে ক্যালকুলেশন করব? সো আমি মাথা রাখবো এটা এই ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না, এটা আমাকে আলাদা করে মাথা রাখতে হয়। আর ইভেন আমরা তো নর্মালি জানি x অক্ষ আর y অক্ষ পরস্পর লম্ব, সো এই ক্ষেত্রে আর ক্যালকুলেশন করার কোনো মানে হয় না। এবার আসি, যদি আমরা এতটুকু জানি, ওকে ভাইয়া এতটুকু আমরা বুঝলাম, এতটুকু বুঝলে আবার অনেক সময় তোমাকে যে দুইটা সরলরেখা বলছিল একটু আগে, আমরা এখানে যে দুইটা সরলরেখা বলছিলাম, এই দুইটা সরলরেখা আমরা এই যে বলছিলাম হচ্ছে এরকম, ভাই আমাদের দুইটা সরলরেখার ঢাল হচ্ছে যথাক্রমে m1 এবং m2। তো আমরা যদি সরলরেখা দুইটা এরকম দিই, ভাই প্রথম সরলরেখা হচ্ছে a1x + b1y + c1 = 0। দ্বিতীয় সরলরেখাটা হচ্ছে ভাইয়া a2x + b2y + c2 = 0। তাহলে আমার এখানে একটু খেয়াল করে দেখেন তো, আমাকে তো সরলরেখা নিলে হবে না, এই সূত্রের জন্য আমাকে কি করতে হয়? ঢাল বের করতে হয়। তাহলে এটা হচ্ছে প্রথম রেখা, প্রথম রেখার ঢাল m1 = ভাইয়া -a1 / b1। ভাই দ্বিতীয় সরলরেখা তার ঢাল m2 = -a2 / b2। তাহলে প্রথম রেখার ঢাল আমরা জানি, দ্বিতীয় রেখার আমরা ঢাল জানি। তাহলে আমরা বলতে পারবো এই দুইটা সরলরেখা সমান্তরাল হওয়ার শর্ত। তো দুইটা রেখা সমান্তরাল মানে কি? আমরা জানি দুইটা রেখা সমান্তরাল মানে হচ্ছে তাদের ঢালদ্বয় পরস্পর সমান। তো আমার ঢালদ্বয় পরস্পর যদি সমান হয়, এখানে ঢাল হচ্ছে -a1 / b1, এখানে ঢাল হচ্ছে -a2 / b2। তাহলে খেয়াল করো মাইনাস মাইনাস চলে যাবে, এ নিচে যদি a আনি, a1/a2 = b1/b2। একটু খেয়াল করে দেখো তো। তাহলে আমরা একটা কথা বলতে পারি, দুইটা সরলরেখার তোমার সমান্তরাল কিনা তুমি আলাদা করে ঢাল বের করার দরকার নেই। যদি তুমি দেখো দুইটার x এর সহগের অনুপাত আর y এর সহগের অনুপাত সেম, মানে x এর সহগকে y এর সহগ দিয়ে ভাগ করলে আনসার যা পাবা, x এর সহগকে x এর সহগ দিয়ে ভাগ করলে আনসার যা পাবা, y এর সহগকে y এর সহগ দিয়ে ভাগ করলে যে আনসার সেম পাও, তাহলে উই ক্যান সে দ্যাট দিস টু লাইনস আর প্যারালাল। তারা প্যারালাল কন্ডিশনে আছে, আমাকে এখানে আলাদা করে চিন্তা করার দরকার নাই। এবার যদি ভাই বলি ভাই আমরা লম্ব হওয়ার শর্ত, তো ভাই লম্ব হওয়ার শর্ত কি পেয়েছিলাম? ঢাল দৈর্ঘ্য গুণফল -1, তাই না? জি ভাইয়া, তাহলে ঢাল দৈর্ঘ্য গুণফল যদি -1 হয়, m1 m2 = আমরা পাইলাম -1। তো m1 এর মানটা কত? m1 এর মানটা হচ্ছে -a1 / b1 ইন্টু m2 এর মান হচ্ছে -a2 / b2 = -1। সো উই ক্যান সে দ্যাট মাইনাস চলে যাবে, a1 a2 / b1 b2 = আমরা বলতে পারতেছি -1।
1, সো এবারটা বলা যায় a1 a2 ইকুয়ালস টু মাইনাস b1 b2 বলা যায়। সো উই ক্যান সে দ্যাট a1 a2 প্লাস b1 b2 ইকুয়ালস টু হচ্ছে আমাদের কত 0। তো আমরা একটা কথা বলতে পারি ভাইয়া, দুইটা সরলরেখার লম্ব হওয়ার শর্ত আরেকটা পেয়ে গেলাম, a1 a2 প্লাস b1 b2 যদি কখনো 0 হয় এক্স্যাক্টলি 0, মানে তুমি a1 মানে হচ্ছে এটা, আর b1 এটা, a2 এটা, b2 এটা। a1 a2 প্লাস b1 b2 যদি কখনো 0 হয় তাহলে তুমি অবশ্যই বলতে পারবা আমাদের সেই বলাটা কি, সেই বলাটা হচ্ছে a1 a2 প্লাস b1 b2 ইকুয়ালস টু যদি 0 হয় উই ক্যান সে দ্যাট দিস টু লাইনস আর ইন আমাদের তারা আমাদের রাইট অ্যাঙ্গেলে আছে, মানে হচ্ছে আমাদের একটা আরেকটার উপর পারপেন্ডিকুলার বা লম্ব হবে আছে। তাহলে আমরা বলতে পারি দুইটা সরলরেখার লম্ব হওয়ার শর্ত হচ্ছে আমাদের এটাও বলা যায়। এখন হচ্ছে ভাইয়া ঠিক আছে ভাই, আপনি বললেন সমান্তরাল হওয়ার শর্ত, লম্ব হওয়ার শর্ত। এখন যদি আপনাকে আমি একটা রেখা দিয়ে বলি তার সমান্তরাল রেখা বের করেন, তার সমান্তরাল রেখা, তার লম্ব রেখা বের করেন, সেটাকে আপনি বের করতে পারবেন? জি ভাই অবশ্যই পারবো। সেটা হচ্ছে কি ভাইয়া, এই যে আমাদের একটা রেখা যদি ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0 হয়, জাস্ট বেসিকটা ক্লিয়ার করতে হবে, এই রেখাটার সমান্তরাল রেখা বের করব। তো এই রেখাটার সমান্তরাল রেখা বের করতে হলে আমরা বলতে পারি একবার সোজাসাপটা হিসাব, ঢাল মানে কিসের উপর ডিপেন্ড করে ভাই, এক্স এর সহগ আর ওয়াই এর সহগের উপর। তো আমার তো এই কন্ডিশনে এক্স এর সহগ আর ওয়াই এর সহগের যে আমাদের যেটা আছে এটা যদি চেঞ্জ করে দাও তাহলে তো ঢালটাও চেঞ্জ হয়ে যাবে, আর সমান্তরাল রেখার ঢাল সেম থাকে। এক কথায় মাথায় রাখবো, আমার এক্স এর সহগ আর ওয়াই এর সহগটা চেঞ্জ করা যাবে না, এতটুকু ঠিক রেখে দিব। জাস্ট আমরা এটা মাথায় রাখবো, প্লাস কনস্ট্যান্টটা চেঞ্জ হয়ে যাবে ইকুয়ালস টু 0। এটাই হচ্ছে সমান্তরাল রেখার সমীকরণ। তুমি বলতে পারো ভাইয়া আপনি যেখানে বললেন কেটাকে আমরা বলি ইচ্ছামূলক ধ্রুবক, এই কেটা আপনি কোত্থেকে বের করবেন, কেটা কোথায় পাবেন? এই যে আপনাকে তো শুধু বলা হবে না এই রেখার সমান্তরাল, কারণ একটা রেখা তার সমান্তরাল রেখাটা অসংখ্য হইতে পারে, তোমাকে স্পেসিফিক বলে দিবে এত রেখার সমান্তরাল এবং এত বিন্দুগামী, তখন ফিক্সড। কিন্তু কোন একটা রেখার সমান্তরাল রেখা অসংখ্য হইতে পারে, তাহলে কোন একটা এটা হচ্ছে এই রেখাটার সমান্তরাল রেখা, অসংখ্য রেখা এরকম, কারণ কে এর মান ফিক্সড না। যখন তোমাকে বললে যা x1, y1 বিন্দুগামী, তখন তুমি এই বিন্দুটা কি করবা, এখানে বসাই দিবা। এখানে যখন তুমি বসাই দিবা তখন কে এর একটা নির্দিষ্ট মান পাবা, কেন? কারণ তখন সরলরেখাটা নির্দিষ্ট হয়ে গেছে, আর কে এর সেই মানটা এখানে বসালে তুমি সমান্তরাল রেখাটা পেয়ে যাবা। এবার আসি লম্ব রেখা, ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0, এটার আমাদের কি বের করতে হবে, লম্ব রেখা বের করতে হবে। কি বের করতে হবে, লম্ব রেখা। তো লম্ব রেখার জন্য আমি সাজেস্ট করি এরকম, তুমি চিন্তা করবে এভাবে, ভাইয়া এক্সটা এক্স এর জায়গায় থাকুক, ওয়াইটা ওয়াই এর জায়গায় থাকুক, একটা ইচ্ছামূলক ধ্রুবককে ইকুয়ালস টু আপনি 0 দিলেন। এখন আমরা যে কাজটা করব, আমার এখানে এক্স এর সহগটা হচ্ছে a, এক্স এর সহগটাকে ওয়াই এর কাছে নিব, আর ওয়াই এর সহগটাকে এক্স এর কাছে নিব। এরপর আমাদের যে কোনো একটা চিহ্ন চেঞ্জ করে দিব। দেখো অনেকে তোমাকে বলে এই চিহ্ন না, যে কোনো একটা চিহ্ন চেঞ্জ করব। তাহলে আমাদের এখানে কি আছে, এখানে আমাদের কিছু নাই মানে প্লাস আছে, এখানে কিছু নাই মানে প্লাস আছে। তুমি চাইলে এখানে প্লাসটাকে মাইনাস বানিয়ে দিতে পারো, এটা প্লাস রেখে দিতে পারো, আবার তুমি চাইলে এই প্লাসটাকে প্লাস রেখে দিয়ে এখানে মাইনাস দিতে পারো। এটা তোমার ব্যক্তিগত ইচ্ছা, দুই ক্ষেত্রে সেম আনসার আসবে। এবার আসি, যেমন ফর এক্সাম্পল আমাকে বলা হলো 3x - 2y প্লাস 8 ইকুয়ালস টু 0, এটা লম্ব রেখার সমীকরণ বের করো। সো আমরা বলতে পারি ভাইয়া এক্স এর জায়গায় এক্স রাখবো, ওয়াই এর জায়গায় ওয়াই রাখবো, প্লাস ইচ্ছামূলক ধ্রুবক কে ইকুয়ালস টু 0। সো এখন এক্স এর সহগটা কত, +3, সো +3টা আমি এখানে রাখলাম। ওয়াই এর সহগটা কত, -2, এটা তো করলাম। এবার যাইয়ে তোমাকে যে কোনো একটা চিহ্ন চেঞ্জ করতে হবে, অনেকে জানেন যে কোনো একটা। তুমি এখন এখানে করতে পারো কি, এটাকে প্লাস করে দিতে পারো, তাহলে যে কোনো একটা চিহ্ন চেঞ্জ করা শেষ। অথবা এটা আমার মাইনাসে থাকুক, এই প্লাসটাকে আমরা মাইনাস করে দিলাম। সো তোমার ব্যক্তিগত ইচ্ছা, আমার এখানে প্লাস ছিল এখানে মাইনাস ছিল, তুমি যে কোনো একটা চিহ্ন চেঞ্জ করবা। তাহলে আমরা এই চিহ্নটা চেঞ্জ করে দিচ্ছি, চেঞ্জ করলে এটা হয়ে যাবে আমার লম্ব রেখার সমীকরণ। আবার অনেকে যদি আমরা বলি, তাকে আমি বললাম যে x - 5 = 0, এই রেখাটার লম্ব রেখার সমীকরণ বের করো, তারা পারে না। বা x - 5 = 0, এটা তো আমাদের y অক্ষের সমান্তরাল রেখা, তাহলে তার লম্ব রেখাটা x অক্ষের সমান্তরাল হবে, বাট তারা বের করতে পারে না। কেন? দেখো ভাইয়া এখানে আমরা লিখতে পারি না 1 × x প্লাস 0 × y -5 = 0, চাইলে তো লিখাই যায়, জি ভাই লিখা যায়। y নাই মানে y এর সহগ 0, তাহলে আমরা এখান থেকে বলতে পারি এই যে x এর জায়গায় রাখলাম, y এর জায়গায় রাখলাম, প্লাস একটা ইচ্ছামূলক ধ্রুবক k = 0। আর এইদিকে আমরা কি করব, x এর সহগ ছিল 1, সেটা y এর কাছে চলে যাবে, y এর সহগ ছিল 0, সেটা x এর কাছে চলে যাবে। এখানে 1 মান হচ্ছে কিন্তু +1, তাহলে লিটারালি আমরা কি বলতে পারবো, যে কোনো একটা চিহ্ন চেঞ্জ করবো। কোন চিহ্ন চেঞ্জ করবা? আমি 0 এর চিহ্নটা চেঞ্জ করলাম,
তাহলে আমরা এখান থেকে পাবো y প্লাস কে ইকুয়ালস টু 0। এবার তোমার কোনো একটা বিন্দু দেওয়া থাকলে সেই বিন্দু দ্বারা সিদ্ধ করে তুমি কে এর মান বের করো। দেখো লিটারেলি এটা কিন্তু x অক্ষের সমান্তরাল। সো আমাদের যদি এরকম দেওয়া থাকে সমান্তরালগুলো আমরা এভাবে বের করতে পারি, মানে কোনো একটা সরলরেখা তার সমান্তরাল রেখাও বের করতে পারি, আবার কোনো একটা সরলরেখা তার লম্বরেখা যদি বের করতে বলে সেটাও আমরা বের করতে পারি। আশা করি এতটুকু কনসেপ্ট আমাদের ক্লিয়ার যে আমরা কীভাবে কোনো একটা সরলরেখার লম্বরেখা বের করব আর কীভাবে কোনো একটা সরলরেখার সমান্তরাল রেখা বের করবো। এখানেও অনেকে তোমাকে কিছু শর্টকাট দেয়, বাট আমার কথা হচ্ছে আমি শর্টকাট যথেষ্ট কম দিতে পছন্দ করি, অতিরিক্ত শর্টকাট দিলে ঝামেলা। অনেকে তোমার এখানে অনেকগুলো শর্টকাট দিব, খুব ঝামেলায় পড়ে যাবা। এবার আসো তোমার সিস্টেমটা দেখো। কোনো একটা বিন্দু দেওয়া আছে ভাই, আমার মনে করেন x1, y1, এই বিন্দু থেকে কোনো একটা সরলরেখা দেওয়া আছে ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0। তো আপনাকে বলা হলো কোনো একটা যে বিন্দু দেওয়া আছে ওই বিন্দু থেকে এই সরলরেখার উপর লম্ব টানলে যেই দূরত্বটা পাবেন এই লম্ব দূরত্ব আপনাকে বের করতে বললো। কি বের করতে বললো ভাইয়া? লম্ব দূরত্বটা বের করতে বললো d। তো লম্ব দূরত্ব বের করার সিস্টেমটা কি? সিম্পল ফর্মুলা। ভাইয়া আমাদের প্রথম কথা হচ্ছে ডান পক্ষে 0 বানাইতে হবে ইকুয়েশনের, দেন বাম পক্ষ যেটা আছে ওই বাম পক্ষে বিন্দুটাকে বসাই দিব, বিন্দুটাকে বাম পক্ষ বসাই দিব। বিন্দুটাকে বাম পক্ষ বসাইলে কি হয়? a ইন্টু এক্স এর জায়গায় এক্স এর স্থানাঙ্ক x1 প্লাস y এর জায়গায় y এর স্থানাঙ্ক y1 প্লাস c ডিভাইডেড বাই রুট ওভার এক্স এর সহগ স্কোয়ার প্লাস y এর সহগ স্কোয়ার। শেষ, এটাই হচ্ছে আমার আনসার। আশা করি বুঝতে পারছো। ওকে, এবার হচ্ছে তোমাকে বলা হবে ভাই দুইটা লাইন পরস্পর সমান্তরাল, এই লাইন আর এই লাইন কেমন? সমান্তরাল। তাহলে এটার সমীকরণ হচ্ছে ax প্লাস by প্লাস c1 ইকুয়ালস টু 0। এটা হচ্ছে ax প্লাস by প্লাস c2 ইকুয়ালস টু 0। দেখি তুমি বুঝতেছো এটা সমান্তরাল। কেমনে বুঝছো ভাই? এই যে দেখেন সেম সমান্তরাল, তাদের মধ্যে যে দূরত্ব এই দূরত্বটা বের করতে বলছে। সেম সিস্টেম। সিস্টেমটা কি? d ইকুয়ালস টু, এবার হচ্ছে এই দুটার মধ্যে পার্থক্য কি কি? শুধু কনস্ট্যান্টে, সেই কনস্ট্যান্ট একটা থেকে আরেকটা বিয়োগ করবা, ডিভাইড বাই রুট ওভার এক্স এর সহগ স্কোয়ার প্লাস ওয়াই এর সহগ স্কোয়ার পরম মান, কারণ দূরত্ব নেগেটিভ হইতে পারে না। এবার হচ্ছে তোমাদের ঢাকা ভার্সিটিতে একটা প্রশ্ন চলে আসছে। প্রশ্নটা হচ্ছে আমাদের এরকম, আমাদের প্রশ্নটার মধ্যে দেখা গেছে তোমাকে একটু আনওয়ান্টেড প্রশ্ন দিয়ে দিছে। মানে হচ্ছে দুইটা সরলরেখা যদি তুমি জানো তাইলে না তুমি মধ্যে দূরত্ব বের করতে পারবা, কিন্তু দেখা গেছে রেখাটা এমনভাবে আছে, একটা রেখা দেওয়া আছে মনে করো 3x প্লাস 2y মাইনাস 5 ইকুয়ালস টু 0, আরেকটা রেখা এরকম দেওয়া আছে x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়ালস টু 5 বা আমাদের 8। দেখো এই সরলরেখাটা আলফার মান তুমি জানো না, তোমাকে বলছে এই দুইটার মধ্যে দূরত্ব বের করতে, তুমি কেমনে করবা? সিস্টেম আছে। সিস্টেমটা কি ভাই? দেখেন আপনাকে একটা সিস্টেম দেখাই দিই। আলফার মান যেহেতু জানো না, তুমি আলফার মান যে কোনোটা ধরে নিতে পারো। তোমাকে মাথা রাখতে হবে, মনে করো এটা একটা রেখা, আবার এটা একটা রেখা, সরি এটা একটা রেখা। তাহলে দেখো তুমি জানো না, কিন্তু তুমি কিন্তু মূল বিন্দুটা জানো। তাহলে মূল বিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্ব বের করা যায় না? d1 জি বের যায়। ভাইয়া মূল বিন্দু থেকে ওই রেখার উপর লম্ব টানা যায় না? d2 জি বের যায়। তো চাইলে আর সমস্যা কোন জায়গায়? তুমি জাস্ট ওই একটু আগে যে বললাম বিন্দুটাকে বসাই দিয়ে রুট ওভার a স্কয়ার প্লাস বি স্কয়ার সেটাই করবো। তাহলে আমাদের মূল বিন্দুটা রেফারেন্স হচ্ছে মূল বিন্দু, মূল বিন্দুকে রেফারেন্স ধরে আমাদের এই সরলরেখার মধ্যে প্রথমে বিন্দুটা বসে আমরা d1 বের করব, d2 বের করব, এরপর আমাদের d ইকুয়ালস হচ্ছে d1 মাইনাস d2 পরম মান। তাহলে আশা করি বুঝাইতে পারছি। সেটা হচ্ছে আমার যদি কখনো ডিরেক্টলি বের করা না যায় তখন আমাকে কী করতে হবে? মূল বিন্দুটাকে রেফারেন্স ধরতে হবে। মূল বিন্দুটাকে রেফারেন্স ধরে আমরা এই কাজগুলো করে ফেলতে পারি, এবং এটা খুবই সহজ উপায়। আমরা এভাবে মূল বিন্দুকে রেফারেন্স ধরে যে কোনো সরলরেখা বের করে ফেলতে পারবো। এবার আসেন এবার আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমার দুইটা রেখা আছে, ওই দুইটা রেখার অন্তর্ভুক্ত কোণ বের করতে হবে। যে আমার দুইটা রেখার সমদ্বিখণ্ডকের সমীকরণ। মনে করেন এটা একটা রেখা, এটা একটা রেখা, তাদের যে এই বিন্দুটা আছে, এই যে কোণ, এ একটা কোণ আর এ একটা কোণ, যেহেতু বিপরীত কোণ সমান, কোণের যে সমদ্বিখণ্ডক রেখা সেই সমদ্বিখণ্ডক রেখা বের করতে হবে। এই যে সমদ্বিখণ্ডক রেখা একটা এটা আর একটা রেখা এটা। তোমাকে প্রথমে মাথায় রাখতে হবে তাদের মধ্যবর্তী কোণ যাই হোক না কেন, যে দুইটা তুমি সমদ্বিখণ্ডক পাবা তারা অবশ্যই লম্ব হবে। মানে রেখা দুইটার মধ্যবর্তী কোণ যতই হোক না কেন
তাদের সমদ্বিখণ্ডক দুইটার কোণ মধ্যবর্তী কোণ কিন্তু কি 90 ডিগ্রি, এটা 100% কনফার্ম। তাহলে দুইটা রেখার যে সমদ্বিখণ্ডক দুইটা পাবো, সেই দুইটা সমদ্বিখণ্ডকের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। এন্ড এই দুইটা রেখাকে আমি নাম দিলাম a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়ালস টু 0, আর এটা হচ্ছে a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়ালস টু 0। এখন এদের সমদ্বিখণ্ডকের যে সমীকরণ কীভাবে করবো দেখো, a1x প্লাস b1y প্লাস c1 ডিভাইডেড বাই রুট ওভার a1 স্কোয়ার প্লাস b1 স্কোয়ার ইকুয়ালস টু প্লাস মাইনাস a2x প্লাস b2y প্লাস c2 ডিভাইড বাই a2 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার। এর মানে প্রথমে যে কোনো একটা রেখা দিবা ডিভাইড বাই রুট ওভার তার এক্সের সহগ স্কোয়ার, তার যেটা দিবা তার এক্সের সহগ স্কোয়ার প্লাস ওয়াই সহগ স্কোয়ার প্লাস ইকুয়ালস টু প্লাস মাইনাস, পরে আরেকটা সরল রেখা দিবে ডিভাইড বাই রুট ওভার তার এক্সের সহগ স্কোয়ার প্লাস ওয়াই সহগ স্কোয়ার। এখানে এক্সের সহগ a2, ওয়াই সহগ b2। তাহলে এখান থেকে তুমি প্লাস বসে একটা ইকুয়েশন পাবা, মাইনাস বসে একটা ইকুয়েশন পাবা। এখন এই দুইটা কোণের মধ্যে একটা সূক্ষ্মকোণ আরেকটা কিন্তু স্থূলকোণ। তাহলে পরীক্ষায় প্রশ্ন করা হয় আমাদের কোনটা সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক, কোনটা স্থূলকোণের সমদ্বিখণ্ডক। তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখো, তাহলে আমাদের কোনটা সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক, কোনটা স্থূলকোণের সমদ্বিখণ্ডক। তাহলে আমাকে এখানে যে কাজটা করতে হবে, তাহলে আমাকে এখানে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক না স্থূলকোণের সমদ্বিখণ্ডক সেটা চিন্তা করতে হবে। তার জন্য তোমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে a1 a2 প্লাস b1 b2। এখন এরা যদি এটার মান যদি 0 হয়, তাহলে তুমি জানো 0 হলে তুমি কি জানো, 0 হলে রেখাদের পরস্পর লম্ব, আগে শিখেছি। দুইটা রেখার মধ্যে যদি এটা 0 হয় এর মানে লম্ব, পরস্পর কেমন? লম্ব। আর যদি 0 না হইয়া a1 a2 প্লাস b1 b2 ইকুয়ালস টু আমাদের ইজ গ্রেটার দেন 0 হয়, তাহলে এখানে প্লাস বসাইয়া যে ইকুয়েশন পাবা, যেটা পাবা সেটা হচ্ছে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক, আর মাইনাস বসাইয়া যেটা পাবা সেটা হচ্ছে স্থূলকোণের সমদ্বিখণ্ডক। আর a1 a2 প্লাস b1 b2 ইজ লেস দেন 0 হলে প্লাস বসাইয়া যেটা পাবা সেটা হচ্ছে স্থূলকোণের সমদ্বিখণ্ডক, আর মাইনাস বসাইয়া যেটা পাবা সেটা হচ্ছে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক। তাহলে আমাকে যদি কখনো সূক্ষ্মকোণ স্থূলকোণ বলে, নর্মালি বললে তো আমি প্লাস মাইনাস দুইটাই বের করবো। আর যদি বলি সূক্ষ্মকোণ স্থূলকোণ, তাহলে আমাকে a1 a2 প্লাস b1 b2 বের করতে হবে। এটার মান 0 চলে আসলে তো তারা পরস্পর লম্ব। বাট যদি 0 না আসে তখন আমাকে দেখতে হবে গ্রেটার দেন 0 আসলে প্লাস বসাইয়ে যারা পাইছিলাম সে হচ্ছে সূক্ষ্ম, আর মাইনাস বসাইয়ে যারা পাইছিলাম সে হচ্ছে স্থূল। আর যদি আমার লেস দেন আসে তাহলে ঠিক উল্টা কাহিনী ঘটে। আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এটা হচ্ছে সূক্ষ্মকোণ আর স্থূলকোণ বের করার নিয়ম। এবার হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে এদের মধ্যে বলা হয় কোনটি মূল বিন্দুধারী কোণের সমদ্বিখণ্ডক। তাহলে আমাকে যে কাজটা করতে হয় এক্ষেত্রে আমাদের c1 c2 যেটা আছে এটা যদি গ্রেটার দেন 0 হয়, আমাদের এখানে c1 একটা কনস্ট্যান্ট আর এখানে কনস্ট্যান্ট c2 এটা নিবা। এটা যদি গ্রেটার দেন 0 হয় তাহলে প্লাসওয়ালাটা মূল বিন্দুধারী কোণের সমদ্বিখণ্ডক, আর এটা যদি আমাদের লেস দেন 0 হয় তাহলে মাইনাসওয়ালাটা হচ্ছে মূল বিন্দুধারী কোণের সমদ্বিখণ্ডক। তাহলে আমাদের এক কথায় c1 c2 নিব, দুইটাকে গুণ করব। এটা গ্রেটার দেন 0 হইতে পারে, লেস দেন 0 হইতে পারে। যদি গ্রেটার দেন 0 হয় তাহলে প্লাসওয়ালাটা হচ্ছে মূল বিন্দুধারী কোণের সমদ্বিখণ্ডক, আর যদি লেস দেন 0 হয় তাহলে মাইনাসওয়ালা যেটা সেটাই হচ্ছে আমাদের মূল বিন্দুধারী কোণের সমদ্বিখণ্ডক। এবার আসো, এবার আরেকটি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাকে করতে পারে। মনে করো এটা হচ্ছে আমার একটা রেখা ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0। এখন এখানে একটা বিন্দু আছে x1, y1, আর এখানে একটা বিন্দু আছে x2, y2। এই দুইটা কি বিন্দু কি এই সরলরেখাটার দুই পাশে না? আবার একটা বিন্দু এখানে আর একটা বিন্দু এখানে দেখতে পারে, দুইটা বিন্দু একই সরলরেখার একই পাশে। তো আমার কথা হচ্ছে তোমাকে পরীক্ষায় বলবে এই দুইটা বিন্দু এত সরলরেখার একই পাশে নাকি বিপরীত পাশে অবস্থিত। সোজা নিয়মটা কি? ডান পক্ষে 0 বানাবা, বাম পক্ষে বিন্দু দুইটা বসাই দিবা। তাহলে ax1 প্লাস by1 প্লাস c1, ax2 প্লাস by2 প্লাস c2 বসানোর পর পাবা না? তাহলে এরা যদি একই চিহ্নের হয়, মানে এটার আনসার পজিটিভ, এটার আনসার পজিটিভ, অথবা এটাও নেগেটিভ, এটাও নেগেটিভ, এটা যদি একই চিহ্ন হয় তাহলে একই পাশে।
আর যদি বিপরীত চিহ্ন হয়, বিপরীত চিহ্ন হলে তারা পরস্পর বিপরীত পাশে। তাহলে আমি আবারও বলতেছি, তোমাকে সরল লেখাটার ডান পাশে 0 বানাইয়া বাম পক্ষে বিন্দু দুইটা বসাই দিবা। বসানোর পর মনে করো এখানেও আনসারটা পজিটিভ আসলো, এটাও পজিটিভ, দ্যাট মিনস তারা দুজন একই পাশে। এখানে আনসার নেগেটিভ আসলো, এখানে আনসার নেগেটিভ আসলো, দ্যাট মিনস তারা দুজন একই পাশে। যদি একটা পজিটিভ আর একটা নেগেটিভ আসে, তাহলে আমাদের তারা দুজন পরস্পর বিপরীত পাশে। এই জিনিসটা আমাকে মাথায় রাখতে হবে। ওকে ওকে, এবার আসো ভাইয়া, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ভাইয়া, আমরা এতটুকু বুঝলাম। এখন তোমার আরেকটা, হ্যাঁ, প্রতিবিম্ব বের করতে হয়। প্রতিবিম্ব বের করতে হয় তোমাকে কোন একটা সরলরেখার এক্স অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব, ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব বের করতে হয়। মনে করো আমাদের কোন একটা রেখা আছে, আমাদের এরকম ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0। ওকে, বলা হলো এই রেখাটির এক্স অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব, এক্স অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব। এখন সিম্পল কথা হচ্ছে কেমন, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। আচ্ছা দেখো তো, কোন একটা সরলরেখা এরকম, তাহলে এক্স অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব মানে কি, এটা যদি এক্স অক্ষ হয়, এটার প্রতিবিম্ব মানে এটার মিররটা কি দেখতে এরকম না, তাহলে এটাকে আমরা বলি এক্স অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব। তো আমাদেরকে যদি পরীক্ষায় বলা হয় এই রেখাটির এক্স অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব সরলরেখার সমীকরণ বের করো, তুমি কি করবা? তুমি যে কাজটা করবা দেখো, যখন বললো এক্স অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব, তুমি ওয়াই এর চিহ্নটা চেঞ্জ করে দিবা। কি করবা? ওয়াই এর চিহ্নটা চেঞ্জ করে দিবা। আর যদি বলা হয় ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব, ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব প্রতিবিম্ব, তখন তুমি এক্স এর চিহ্নটা চেঞ্জ করে দিবা। তখন আমাদের মনে করো এটা হচ্ছে এরকম ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0। তুমি যে কাজটা করবে এক্স এর চিহ্নটা চেঞ্জ করে দিবা, এটা। তাহলে আমাকে যদি কোনো একটা সরল রেখার প্রতিবিম্ব বের করতে বলে, এক্স অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব বের করতে বললে আমরা ওয়াই এর চিহ্নটা চেঞ্জ করে দিব, ওয়াই এর সাপেক্ষে প্রতিবিম্ব বের করতে বললে আমরা এক্স এর চিহ্নটা চেঞ্জ করে দিব। আর এটা তো জানো যে আমাদের তিনটা বিন্দু, এখানে তোমাকে মাথায় রাখতে হবে, দুইটা ইম্পর্টেন্ট প্রশ্ন মাথায় রাখতে হবে আমাদের। একটা হচ্ছে তিনটা বিন্দু একই সরলরেখা হওয়ার শর্ত, তিনটা বিন্দু একই সরলরেখা হওয়ার শর্ত মানে মনে করো এখানে একটা বিন্দু আছে x1 y1, আরেকটা বিন্দু আছে x2 y2, আরেকটা বিন্দু আছে x3 y3। এই তিনটা বিন্দু একই সরলরেখা হওয়ার শর্ত কি? তাদের দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল 0। সোজা সাপটা হিসাব x2 y2 x3 y3 1 1 1, এটা কি হবে? 0 হবে। এবার আমাকে বলতে পারে এটা না বলে আমাকে প্রশ্ন করতে পারে তিনটি সরলরেখার সমরেখা হওয়ার শর্ত। তিনটি সরলরেখা কেমন? a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়ালস টু 0, a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়ালস টু 0, a3x প্লাস b3y প্লাস c3 ইকুয়ালস টু 0। তাহলে এই তিনটে সমরেখা হওয়ার শর্ত কি? a1 a2 a3 b1 b2 b3 c1 c2 c3, এটা নির্ণায়ক মানটা 0 হবে। যদি এটা নির্ণায়ক মানটা 0 হয়, তাহলে এই তিনটা রেখা পরস্পর সমান্তরাল, পরস্পর সমরেখ, অন্য ক্ষেত্রে সমরেখ নয়, অন্য ক্ষেত্রে সমরেখ নয়। এই জিনিসগুলো আমাকে মাথায় রাখতে হবে। আর ছোটোখাটো তোমার কিছু জিনিস আছে, যে জিনিসগুলো হচ্ছে আমরা বৃত্তের মধ্যে বলবো, মানে বৃত্তের সাথে রিলেটেড কিছু কনসেপ্ট আছে, সেগুলো আমরা বৃত্তের মধ্যে বলবো। আর আমাদের সরলরেখার কনসেপ্ট এতটুকু পর্যন্তই। এবং আমরা যা যা আলোচনা করছি এর মধ্যে তোমার বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো সব চলে আসছে। তুমি এখন তোমার কাজ হবে কি, আমরা তো এখানে টপিকস ওয়াইজ আলোচনা করছি, প্রশ্নটা বলে আলোচনা করি না, কনসেপ্টগুলো আলোচনা করে ফেলছি। এখন তোমার কাজ হচ্ছে তুমি যখন বাসায় প্র্যাকটিস করবা, তুমি অবশ্যই কি করবা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার যে কোয়েশ্চেন ব্যাংক আছে সেই কোয়েশ্চেন ব্যাংকটা তুমি সলভ করো। কোনো প্রবলেম পাইলে আমাকে জিজ্ঞেস করো। আশা করি কোনো ধরনের ঝামেলা থাকবে না। আজকের ক্লাস এতটুকু পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।